আজকে আমরা গ্যাসিয়াস স্টেট শেষ করে দেবো, গ্যাসিয়াস স্টেটের লাস্ট ক্লাস, এবং এই ক্লাসের মধ্যেই আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করব, কারণ খুব বেশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই কারণ কি বলি, এখানে অল্প কিছু কোশ্চেন আছে, সেখান থেকেই কোশ্চেন করে। তো প্রিভিয়াস ইয়ার কেন নেই, বেশি নেই, বইয়ে বেশি দেওয়া নেই, এটা হচ্ছে বড় কথা। তো বেশি নেই, সুবিধা কি হবে, প্রতিটা ইয়ারই দেখতে পাওয়া যাবে। আজকে যে ক্লাসটা করব, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এবং ভ্যান ডার ওয়াল গ্যাস। ভ্যান ডার ওয়াল গ্যাস মানে যাদেরকে আমরা বলবো রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাসে বিহেভিয়ারগুলো আমাদের রেগুলার লাইফে আমরা যে গ্যাস দেখতে পাই চোখের সামনে, তারা আইডিয়াল গ্যাস নয়, কারণ তারা চার্লস ল এবং বয়েলস ল মেনে চলে না। আগের দিন দেখলাম তারা পিভি লাইনের সাথে সমান্তরাল থাকছে না, কেউ নিচের দিকে একটু ডিপ নিচ্ছে, মানে কম প্রেশারে একটু নিচের দিকে নিচ্ছে, তারপরে হাই প্রেশারে হয়তো পিভি লাইনকে ছাড়িয়ে চলে যাচ্ছে, কেউ প্রথম থেকেই হয়তো উপরের দিকে উঠছে। যাই হোক না কেন, পিভির সাথে সমান পাচ্ছিলাম না। তারপরে আমরা বয়েলস টেম্পারেচার বলে একটা টেম্পারেচার পড়লাম, যেখানে দেখলাম যে একটা প্রেসার রেঞ্জে ওটা পিভি অ্যাক্সিসের সাথে সমান্তরাল থাকছে কিছুটা রেঞ্জে, কিছুটা প্রেসার রেঞ্জে, টোটাল প্রেসার রেঞ্জে নয়, প্রেসারের মোটামুটি একটা বিস্তৃত রেঞ্জের মধ্যে ওর ভ্যালুটা, মানে পিভির সাথে ওই পার্টিকুলার গ্যাসটার, ওই পার্টিকুলার যে পার্টিকুলার টেম্পারেচারে কোনো একটা পার্টিকুলার গ্যাসের ভ্যালুটা, ওই পিভির ভ্যালুটা, পি ইন্টু ভি এর ভ্যালুটা আইডিয়াল গ্যাসের সাথে সমান্তরাল থাকছে যে প্রেসার রেঞ্জের মধ্যে, ওই পার্টিকুলার যে প্রেসার রেঞ্জ ইন দ্য সেন্স সার্টেন একটা প্রেসার রেঞ্জের মধ্যে ওই পার্টিকুলার টেম্পারেচারটাকে আমরা বয়েলস টেম্পারেচার বলছিলাম। তাহলে বয়েলস টেম্পারেচারের ডেফিনেশন হচ্ছে যে টেম্পারেচারে একটা বিস্তৃত প্রেসার রেঞ্জের মধ্যে একটা বাস্তব গ্যাস, মানে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করে, মানে চার্লস ল বয়েলস ল মেনে চলে, সেই টেম্পারেচারটাকেই আমরা বলছি বয়েলস টেম্পারেচার। এটুকুই ছিল। এবারে আজকে আমরা তারপর থেকে পড়বো যে বাস্তব গ্যাসের সংনম্যতা বা সংকোচনশীলতা ধ্রুবক, ইংলিশে আমরা বলবো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, অনেক ইজি ওয়ার্ড কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। নাম শুনেই বুঝতে পারছি সংকোচন, গ্যাসের সংকোচন। গ্যাসকে সংকোচন করলে কি হবে, তাদের মলিকিউলগুলো কাছাকাছি চলে আসবে। তাহলে গ্যাসের মলিকিউলগুলোকে যদি কাছাকাছি নিয়ে আসতে হয়, তাহলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বাড়লেই গ্যাসগুলো লিকুইডে কনভার্ট হবে। তাহলে সংকোচনশীলতা ধর্ম আমরা মাপবো যে আদৌ বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের থেকে লিকুইফাই করতে কষ্টকর হচ্ছে বেশি, না সুবিধা বেশি হচ্ছে, না একই রকম হচ্ছে। একই রকম তো হবে না, হয় সুবিধা হবে, মানে আদর্শ গ্যাস যতটা সহজে লিকুইফাই হওয়া উচিত ছিল পার্টিকুলার কোনো একটা বাস্তব গ্যাস তার থেকে বেশি সহজে লিকুইফাই হচ্ছে, অথবা তার থেকে বেশি সহজে লিকুইফাই হচ্ছে না, কঠিনও হতে পারে তাকে লিকুইফাই করা। সো সেই জিনিসটা আমরা যে প্যারামিটারটা দিয়ে মাপবো সেটাকেই আমরা কি বলছি, সেই প্যারামিটারটাকেই আমরা বলছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অফ রিয়েল গ্যাস। দেখতে পাচ্ছিস এটাকে আমরা কিভাবে মাপি, এটাকে আমরা মাপি জেড বলে একটা টার্ম আসবে, সেটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আমাদের যে ফর্মুলা পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাতে আমরা কি করতে পারি, পিভি বাই এনআরটি যদি আমরা করি, কি বলছি, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাতে এখানে লিখি, বইয়ে তারপরে মার্ক করে দেবো। তাহলে কি বললাম, পিভি ইকুয়াল টু এনআরটি আমার যে ফর্মুলা, পি ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি আমার যে ফর্মুলা, এখান থেকে আমরা যদি করি পিভি বাই এনআরটি, এই পার্টিকুলার টার্মকেই আমরা বলছি জেড, এবং এর ভ্যালুটা দেখ পিভি ইকুয়াল টু এনআরটি। তুই যদি জেড এর কথাটা ভুলেও যাস এই মোমেন্টে, যদি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন অনুযায়ী ভাবিস, পিভি ডিভাইডেড বাই এনআরটি হলে এদিকে 1 আসবেই, অবশ্যই আসবে, এবং পিভি ডিভাইডেড বাই এনআরটি এই টার্মটাকেই আমরা বলি জেড। তাহলে আমরা বুঝছি আইডিয়াল গ্যাসের জন্য, এটা আইডিয়াল গ্যাসের সিচুয়েশন, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য জেড এর ভ্যালু কি হবে, 1 হবে, এটা হচ্ছে কথা। তাহলে এটা আমরা মনে রাখলাম, আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য জেড এর ভ্যালু কি হবে, অনেকদিন বাংলা লিখি না তাও লিখছি, হাতে লেখা একটু মার্জনা করিস। তাহলে আদর্শ গ্যাসের জন্য কি হলো, জেড এর ভ্যালু, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1। কিন্তু রিয়েল গ্যাসের জন্য আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তো আইডিয়াল গ্যাসের জন্য চার্লস ল এবং বয়েলস লকে, চার্লসের ল এবং বয়েলস লকে আমরা যদি একত্রিত করি তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি হচ্ছে, এবং সেটা আইডিয়াল গ্যাস মেনে চলছে। রিয়েল গ্যাস যারা বাস্তব গ্যাস তারা কি, তারা পিভি ইকুয়াল টু এনআরটি, চার্লস ল বয়েলস লকে মেনে চলে না। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি নট ইকুয়াল টু বলতে হবে। তাহলে এখান থেকে আমি যদি পরের লাইন লিখি, তাহলে আমরা লিখবো পিভি ইকুয়াল ডিভাইডেড বাই এনআরটি, ইট ইজ নট ইকুয়াল টু 1, এবং দ্যাট মিনস আমি বলতে পারি যে কোনো বাস্তব গ্যাসের জন্য পিভি ডিভাইডেড বাই এনআরটি হচ্ছে জেড, জেড নট ইকুয়াল টু 1। এইটা হচ্ছে রিয়েল গ্যাসের জন্য, এটা কোনো রিয়েল গ্যাসের জন্য, আশা করি বুঝতে পারা গেছে কথাটা। তাহলে এটা হচ্ছে মেন কথা, আইডিয়াল গ্যাসের জন্য জেড এর ভ্যালু হচ্ছে 1, আর রিয়েল গ্যাসের জন্য জেড এর ভ্যালু নট ইকুয়াল টু 1।
এবার জেড এর ভ্যালু একের থেকে বেশি হতে পারে, কম হতে পারে, সেটা তো নির্ভর করছে তার সংকোচনশীলতা ধর্মের উপর। প্রথম কথাটা হচ্ছে এটা, এই জায়গাটুকু যদি বুঝে যাওয়া যায় বাকি আমি বইয়ে মার্ক করে দিলে বা বইয়ে বললেই বুঝতে পারবি, আপাতত যদি এই জায়গাটা বুঝতে পেরে থাকিস। বেশ, চল একটু পেজটাকে উপরে তুলে নি। তাহলে যেটা হচ্ছে, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি নট ইকুয়াল টু এনআরটি হবে, অবশ্যই হবে পিভি নট ইকুয়াল টু এনআরটি। তাহলে এই যে জেড মানে পিভি বা এনআরটি, এটা আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলা থেকে আমরা যদি পাই, তাই জেড এর ভ্যালু ইকুয়াল টু 1 আদর্শ গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড নট ইকুয়াল টু 1, কারণ পিভি নট ইকুয়াল টু এনআরটি, যেটা বলছিলাম। তাহলে যদি ধরা যাক বইয়ে যেরকম করে বলেছে সেটা দেখ, আর নতুন করে কিছু বলার নেই, ওরা নিজেদের মতো একটু ফর্মুলা আর দুটো স্পেশাল কেস বলেছে, ঠিক আছে। তো দেখ, পি চাপ, টি উষ্ণতা, এন মোল আদর্শ গ্যাসের আয়তন যদি ভিআই হয় এবং একই চাপ এবং উষ্ণতা মানে পি প্রেসার এবং টি টেম্পারেচারে এন মোল বাস্তব গ্যাসের যদি ভলিউম যদি আমরা শুধু ভি বলি, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, তাই 1 ইকুয়াল টু পি ভিআই বাই এনআরটি বা এনআরটি ইকুয়াল টু পি ভিআই, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এবার জেড ইকুয়াল টু কি, পিভি বাই এনআরটি, পিভি বাই এনআরটি। এবার আমার বাস্তব গ্যাসের ক্ষেত্রেও যদি আমি প্রেসারটা পিতে রেখেছি, টেম্পারেচারটা টিতে রেখেছি এবং সেই সিচুয়েশনে তার ভলিউম হচ্ছে ভি, সেই সিচুয়েশনে তার ভলিউম হচ্ছে ভি, তাহলে সেই সিচুয়েশনে যদি তার ভলিউম হয়, তাহলে পিভি বাই এনআরটি যেটা লিখেছি, তাহলে এর ক্ষেত্রে এনআরটি মানে আইডিয়াল গ্যাসের জন্য এখানে এনআরটি এর জায়গায় আমি বসালাম যে পিভি আই ইকুয়াল টু এনআরটি, তাহলে এনআরটির জায়গায় পিভি আই বসলো। আর বাস্তব গ্যাসের জন্য তো আমার পিভি আছে, তাহলে এখান থেকে বেরোলো ভি বাই ভিআই। তাহলে বেসিক্যালি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি এন মোল বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই এন মোল আদর্শ গ্যাসের আয়তন, এটাই। এখান থেকে দুটো ইম্পর্টেন্ট ইনফারেন্স আমরা টানতে পারি, মানে কনক্লুশন আমরা এখান থেকে ড্র করতে পারি ইম্পর্টেন্ট দুটো। সেটা হচ্ছে দুটো পয়েন্টকে আমরা দেখি, যখন ভি ইকুয়াল টু ভিআই, ভি ইকুয়াল টু ভিআই মানে 1, তাহলে জেড এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তাহলে এই সিচুয়েশনে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, প্রথম কথা। এবং এটা কোন জায়গায় ঘটে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েল উষ্ণতা এরকম ঘটে। এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু এগুলো ছোট ছোট করে এমসিকিউ চলে আসতে পারে, কোন স্টেটমেন্টটা ভুল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সম্বন্ধে, কোনটা ঠিক, বা তোর শুধু এমসিকিউ হতে পারে, এমএসকিউ কোশ্চেন হতে পারে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে হবে। নেক্সট, যদি ভি এর ভ্যালুটা গ্রেটার দেন ভিআই হয়, তাহলে উপরে ভি বাই ভিআই পেয়েছি, জেড ইকুয়াল টু ভি বাই ভিআই, উপরে বড় নিচে ছোট, তাহলে উপরে বড় নিচে ছোট হলে সেটা একের থেকে বড় হয়ে যায়, দ্যাট মিনস জেড ইকুয়াল গ্রেটার দেন 1 হবে। অর্থাৎ ওই একই চাপ এবং উষ্ণতায় বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল। তাহলে পার্টিকুলার যদি আদর্শ গ্যাস থাকতো, আদর্শ গ্যাসটাকে যত সহজে সংকোচন করে ওই পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে লিকুইডে কনভার্ট করতে পারি, বা লিকুইডে না করে তাদেরকে কাছাকাছি সংকোচন করার চেষ্টা করছি, বেসিক্যালি লিকুইফাই করার চেষ্টা করবো একটু বাদে, সংকোচন করার চেষ্টা করছি, গ্যাসটির আচরণ আদর্শ গ্যাসে বিচ্যুত হয়েছে, তার থেকে কম সংকোচনশীল, তাহলে আদর্শ গ্যাসকে যত সহজে সংকোচন করা যাচ্ছে, আদর্শ গ্যাসকে তত সহজে সংকোচন করা যাচ্ছে না, এই ধরনের বিচ্যুতিকে আমরা ধনাত্মক বিচ্যুতি বলবো। উল্টোটা যদি হতো, তাহলে জেড এর ভ্যালু লেস দেন 1 হতো এবং এই সিচুয়েশনে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল এবং এটাকে আমরা ঋণাত্মক বিচ্যুতি বলবো, ঠিক আছে। বেশ, এরপরে কি আছে, আদর্শ গ্যাসের গুণক, চাপ ও উষ্ণতা, হ্যাঁ কিসের উপর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর নির্ভর করে, এটা কোশ্চেন হতে পারে। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণক জেড এর মান চাপ এবং উষ্ণতার উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, এটা হুঁশ রাখতে হবে। চাপ এবং উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কারণ একই ধরনের গ্যাসের জেড এর মান সবসময় 1 এর সমান হবে। বেশ ভালো কথা। আর বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণক জেড এর মান চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে দুটো জিনিস দেখ, দুটো জায়গা, এখানে কি বলেছে, এখানে আদর্শ গ্যাসের জন্য বলেছে, কিছুর উপরে নির্ভরশীল নয়। বাস্তব গ্যাসের জন্য যখন বলবো তখন জেড এর মানটা চাপ এবং উষ্ণতার উপর কিন্তু নির্ভরশীল হবে। তাহলে এই ছোট ছোট পয়েন্ট দুটোর দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা বললাম, ঠিক আছে। ঋণাত্মক বিচ্যুতি যখন হচ্ছে তখন কিন্তু বেশি সংকোচনশীল, ঋণাত্মক মানে নেগেটিভ বলে কম ভেবে ফেলিস না, আর যখন ধনাত্মক বিচ্যুতি তখন কিন্তু কম সংকোচনশীল হবে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, উল্টো উল্টো আছে নাই কেউ ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, অতি নিম্নচাপ, আগের দিন দেখলাম কখন আদর্শ গ্যাস বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো বিহেভিয়ার করে, যখন অতি নিম্নচাপ, যখন প্রেসার খুব কম, প্রেসার টেন্ডস টু 0, লিমিট ইউজ করতে জানিস, টেন্ডস টু ইনফিনিটি বা টেন্ডস টু 0 মানে 0-র কাছাকাছি, 0 নয়, টেন্ডস টু ইনফিনিটি মানে ইনফিনিটির কাছাকাছি, ইনফিনিটি নয়। লিমিট এই জিনিসগুলো শিখেছিস ম্যাথে, বা তোদের ফার্স্ট সেমিস্টারের লিমিট আছে নাকি জানি না, লিমিট যদি থাকে তাহলে তো অলরেডি শিখেছিস, লিমিট না থাকলে তো পরে শিখবি। তাহলে প্রেসার এই তীর চিহ্নটাকে আমরা বলি টেন্ডস টু 0, তখন ভি টেন্ডস টু ভিআই হবে, ঠিক আছে। তাহলে বাস্তব গ্যাসের যে ভলিউমটা সেটা আদর্শ গ্যাসের ভলিউমের কাছাকাছি যাবে, সেই সিচুয়েশনে জেড টেন্ডস টু 1 হবে, 1 নয় কিন্তু, পি টেন্ডস টু 0 মানে 0-র কাছাকাছি, সেই সিচুয়েশনে ভি টেন্ডস টু ভিআই।
তাহলে বাস্তব গ্যাসের ভলিউমটা আদর্শ গ্যাসের ভলিউমের কাছাকাছি, সেই সিচুয়েশনে z টেন্ডস টু 1, তাহলে z এর ভ্যালুটা 1 এর কাছাকাছি, তাহলে বাস্তব গ্যাসটা অনেকটা আদর্শ গ্যাসের বিহেভিয়ারের কাছাকাছি যাচ্ছে। দ্যাট মিন্স লিমিট p টেন্ডস টু 0 তে z এর ভ্যালু 1 এর কাছাকাছি, এই হচ্ছে কথা। বেশ, এবার কি আছে আর কিছু কথা, ছোট ছোট এই পয়েন্টগুলো থেকে আর কি এমসিকিউ এবছরেরই তুই যদি WBJ এর কোশ্চেন বার করিস, এই বছরই কম্প্রেসিবিলিটি থেকে একটা কোশ্চেন এসেছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখতে পাবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওই কোশ্চেনই তুলেছে। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা এন্ট্রান্সের রেসপেক্টে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই প্রতিটা পয়েন্ট বলছি না, তো শুধু ওই সমান হয় না সমান হয় এটা বলে দিয়ে বেরিয়ে গেলেই হতো। যাই হোক, কোন গ্যাসের বয়েল উষ্ণতার উপরে যে উষ্ণতায় গ্যাসটির সংকোচনশীলতার মান সবসময় 1 এর অধিক হয়, ঠিক আছে, z এর ভ্যালু সবসময় 1 এর অধিক হয়, ফলে গ্যাসটির বয়েল উষ্ণতার উপরে আদর্শ গ্যাস সাপেক্ষে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, ঠিক আছে। কোন গ্যাসের বয়েল উষ্ণতার নিচে z এর মান চাপ বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে এবং একটি সর্বনিম্ন মানে পৌঁছায়, তারপর z এর মান চাপ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে এবং উচ্চ চাপে z = 1 মানকে ছাড়িয়ে যায়, ঠিক আছে। এই দুটো পয়েন্ট অতটা না পড়লেও হবে, আগের যে পয়েন্টগুলো ছিল ওই গ্রাফ থেকে আমরা যেটা বুঝেছি, এই গ্রাফের পয়েন্টটা এখানে বলেছে, ঠিক আছে। এই যে z = PV/nRT সাথে তুই যদি প্রেসারের গ্রাফটা নিস তাহলে বলেছে প্রথমটা দেখ, এই লাইনটা যেটা দেখা যাচ্ছে, বলেছে বয়েলের যে কোনো গ্যাসের বয়েল উষ্ণতার নিচে z এর মান চাপ বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে, তাহলে চাপ বৃদ্ধির সাথে সাথে z এর মান গ্যাসের জন্য কমবে। আর এটা তো যে কোনো আলাদা আলাদা, এখানে দেখ আলাদা আলাদা গ্যাসের ডেটা দিয়েছে না, আলাদা আলাদা গ্যাসের ডেটা দেখলে তো হবে না, এটা ইন্ডিভিজুয়াল গ্যাসের ডেটা দেখতে হবে। আর এখানে তো আলাদা আলাদা গ্যাসের জন্য ডেটা দিয়েছে, তাহলে ওই কথাটার সাথে এটাকে ম্যাচ করানো যাবে না, সবগুলো আলাদা আলাদা গ্যাস দিয়েছে, একটা ইন্ডিভিজুয়াল গ্যাসের আলাদা আলাদা গ্রাফ নিতে, একটা ইন্ডিভিজুয়াল ধর নাইট্রোজেনেরই আলাদা আলাদা টেম্পারেচারের গ্রাফ নিলে তখন বোঝা যেত, এখানে আলাদা আলাদা যেহেতু গ্যাস নিয়েছে তাই এটা একটু বোঝা চাপ। তবে এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখ, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসে যদি z এর মান খুব অল্প চাপে 1 এর কাছাকাছি, সেটা দেখতে পাওয়া যাচ্ছে, খুব যদি লোয়ার প্রেসারে থাকে, এই লোয়ার প্রেসার জোনের কাছাকাছি আমরা যদি থাকি, তাহলে এই ভ্যালুগুলো এই z = 1 সেই ভ্যালুর কাছাকাছি আমরা ভ্যালুটাকে দেখতে পাবো খুব লো প্রেসার জোনে। তাই খুব অল্প চাপে এই গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এই গ্রাফ থেকে ডেটাটা আসে, আমরা যদি গ্রাফটা নিই, ঠিক আছে। তো গ্রাফ থেকে খুব বেশি প্রশ্ন কিছু করবে না, তাই আমি গ্রাফগুলো নিয়ে অত ডিটেলে যাচ্ছি না। এগুলো যখন আমরা গ্র্যাজুয়েশনে উঠি তখন আমাদের কেটিজি পড়ার সময় গ্রাফগুলোকে নিয়ে অনেক কিছু ডিটেলে পড়তে হয় এবং ডিটেলি আলোচনা করতে হয়, এবং আরও কিছু আমাদের কি বলি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের পর আমাদের আরও কিছু ইকুয়েশন অফ স্টেটস আছে, ভিরিয়াল ইকুয়েশন করতে হয়, টাইট্রিসিক ইকুয়েশন আছে, এরকম করে আরও অনেক ইকুয়েশন আমাদের গ্র্যাজুয়েশনে পড়তে হয়। তো গ্রাফ থেকে খুব বেশি প্রশ্ন করবে না, গ্রাফের নেচারটা একটু দেখে নিলি, আগের দিনে অ্যাভাগাড্স গ্রাফটা একটু দেখে নিবি, বাস তাহলেই মোটামুটি হয়ে যাবে। যদিও বোর্ডে আসবে না, এন্ট্রান্সের জন্য একটু গ্রাফগুলো জাস্ট একবার চোখের দেখা দেখে নেওয়া। বেশ, এবার বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কি কারণ এবং সেই বিচ্যুতির কারণের জন্য কিভাবে আমরা সেই সংশোধন করে আলটিমেটলি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে আসতে পারি। তাহলে PV = nRT, তাহলে প্রেসার আর ভলিউম এই দুটোতেই প্রবলেম আছে, তার জন্য আমাদের একবার আয়তন সংশোধন করতে হবে আর একবার চাপ সংশোধন করতে হবে। আয়তন এবং চাপ সংশোধন করার পর এই যে ব্র্যাকেটের মধ্যে যে ইকুয়েশনটা দেখছিস, এই ইকুয়েশনটাকে আমাদের আলটিমেটলি পড়তে হবে। এবার কিভাবে সংশোধন করা হয়েছে না করা হয়েছে এসব সম্বন্ধে তোর কাছে কেউ জানতে চাইবে না, কনসেপ্টটা আমি বুঝিয়ে দেবো ছোট করে বইয়ে, তারপরে একবার রিডিং পড়ে নিলেই ঠিক হবে। যদি মনে হয় যে না স্যার বুঝতে পেরেছি আর আমি রিডিং পড়বো না, তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এমন কিছু ঝামেলা নেই, আমরা শেষের দিকেই চলে এসেছি। এখানে কি বলেছে দেখ, ওই কথাগুলোই, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণটা কি। বিচ্যুতির কারণটা হচ্ছে আমরা যে কেটিজিতে কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমরা যে পস্টুলেটগুলো ধরে নিয়েছি, সেই পস্টুলেটগুলো ধরে রাখাতেই ওখানেই প্রবলেমটা। যেমন গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়েছিল এবং গ্যাস অণুগুলোর মোট যে আয়তন, একটা ঘরে যত গ্যাস মলিকিউল রয়েছে সব মলিকিউলগুলোকে এক জায়গায় নিয়ে এসে টোটাল যে আয়তনটা হবে সেটা গ্যাস পাত্রের আয়তনের রেসপেক্টে নগণ্য করে দিয়েছিলাম। তো সেটা করা যাবে না এবং গ্যাসগুলির মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে গ্যাস মলিকিউলগুলো নিজস্ব বাল্কের জন্য একটা আয়তন আছে যেটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারবো না, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি অত্যন্ত ক্ষুদ্র হলেও এদের নির্দিষ্ট আয়তন আছে। তাহলে উপরের একটা কল্পনা তার সেটা আমরা যেটা ভেবে রেখেছিলাম কেটিজিতে যেই থিওরি নিয়েছেন সেটা ভুল। তাহলে কেটিজিতে আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে রেখেছি সেখানে ছোট ছোট করে মিস্টেক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলি আধারের বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের তুলনায় কিছুটা কম হয়। তাহলে তুই যদি ভাবিস একটা পাত্র আছে, তার যা ভলিউম, টোটাল ভলিউমটাকেই একটা মলিকিউল ঘোরাঘুরির জন্য বা ছোটাছুটি করার জন্য ইউজড আপ করতে পারছে। কিন্তু কখন ধরতে পারবো? যখন আমরা গ্যাস মলিকিউলগুলোর ইন্ডিভিজুয়াল আয়তনটাকে নগণ্য ধরবো।
তাহলে কি হচ্ছে, গ্যাস মলিকিউলগুলো আয়তনটা নগণ্য মানে কিছুই নেই, তাহলে টোটাল পাত্রটাকে সে ইউজ করছে নড়াচড়া করার জন্য। কিন্তু প্রতিটা গ্যাস মলিকিউলের যদি নিজস্ব কিছু একটা বাল্ক থাকে, তাহলে কি হচ্ছে, টোটাল ভলিউমটার কিছুটা অংশ তো গ্যাস মলিকিউল দ্বারা আবদ্ধ, তাহলে টোটাল ভলিউমটাকে কিন্তু সে ইউজ করতে পারছে না, এটাই বলেছে। তাহলে বাস্তব গ্যাসের অণুগুলির অবাধ বিচরণের জন্য কার্যকরী পাত্রের আয়তনের তুলনায়, কার্যকরী যে আয়তন সেটাকে পাত্রের আয়তনের সাথে তুলনার সমান ধরা হয়েছিল, কারণ টোটাল গ্যাস মলিকিউলগুলো যে ভলিউম বা আয়তন সেটাকে নগণ্য করা হয়েছে, কিন্তু সেটা করা যাবে না। দ্যাট মিনস পাত্রের টোটাল ভলিউমটাকে কিন্তু অবাধে বিচরণ করার জন্য গ্যাস মলিকিউলগুলো ইউজ করতে পারছে না, কিছুটা গ্যাস মলিকিউল দ্বারা ইউজড আপ হয়ে রয়েছে। প্রথম কেটিজির এটা প্রবলেম। দ্বিতীয়, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, গ্যাসিয়াস স্টেটে প্রথম ক্লাসেই আমরা বিভিন্ন ধরনের ভ্যান ডার ওয়াল ফোর্স সম্বন্ধে পড়লাম, এবং আমরা এটাও দেখলাম যে পোলার মলিকিউলতে নয় আমরা ডাইপোল ইন্টারাকশন নিয়ে আলোচনা করব, কিন্তু নন পোলার মলিকিউলগুলো তো লিকুইড করা যাচ্ছে, লিকুইফাই করা সম্ভব। তাহলে নন পোলার মলিকিউলগুলোর মধ্যেও গ্যাসিয়াস ফেজে কিছু আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স বলছি, বা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল বলছি, রাইট? তাহলে কিছু না কিছু আকর্ষণ বল কাজ করে। কেটিজিতে কি বলা হলো, কোনো আকর্ষণ বল কাজই করে না, সো এটা একটা মিস্টেক। তো এইটা নিয়ে আমি আর লাইন বাই লাইন পড়ছি না। তাহলে এই সব জিনিসপত্রগুলো মিস্টেক থেকে আমাদের দূর করে এইসব প্রবলেমগুলো দূর করতে হবে, কারণ এইগুলোকে ধরেই আমরা আদর্শ গ্যাসের বিহেভিয়ারগুলো বলেছিলাম, কিন্তু রিয়েল গ্যাস তো আদর্শ গ্যাসের মতো বা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে না। কেটিজির এই পস্টুলেটগুলোর সাথে তো কন্ট্রাডিকশন আসছে, তাহলে রিয়েল গ্যাসের বিহেভিয়ারেও কিছু চেঞ্জেস আসবে, এই হচ্ছে ব্যাপার। বেশ, এবার যদি তুই এখানে চলে আসিস বাস্তব গ্যাসের, এই যে এটা বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ, এগুলোকে আমরা ইকুয়েশন অফ স্টেট বলি। এই যে অবস্থার, এটাকে আমরা ইকুয়েশন অফ স্টেট বলি। যেমন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট বা অবস্থার সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, সেরকমই আমরা এবার বাস্তব গ্যাসের ইকুয়েশন অফ স্টেট শিখব, যেটা ভ্যান ডার ওয়াল প্রদান করেছিল, তাই এটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনও বলি। এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটাই হচ্ছে আমার বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। যেটাই বলুক না কেন পরীক্ষাতে, বুঝবি ভ্যান ডার ওয়াল ফোর্সই বলছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স বলছি, সরি, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনই দিয়েছে। যদি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন বলে তো বুঝতেই পারছিস, যদি বাস্তব গ্যাসের সমীকরণ বা বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ বলে তাহলেও ভ্যান ডার ওয়াল ইকুয়েশনই দিয়েছে, ঠিক আছে? দ্যাট মিনস রিয়েল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। তাহলে অবশ্যই আমরা একটা জিনিস বুঝতে পারলাম, পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ মেনে নিশ্চয়ই বাস্তব গ্যাস চলবে না, কারণ কেটিজির ওই পস্টুলেটগুলো যেগুলো ধরেছি সেগুলো খাটছে না বাস্তব গ্যাসের জন্য বা রিয়েল গ্যাসের জন্য। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দুটো প্রবলেম। পিভি ইকুয়াল টু এনআরটিতে দুটো ভেরিয়েবল আছে, পি আর ভি, প্রেসার এবং ভলিউম, দুটো ভেরিয়েবলস। এই দুটো ভেরিয়েবলেই আর কি প্রবলেমটা, একটা আয়তন সংক্রান্ত ত্রুটি আসবে আর একটা চাপ সংক্রান্ত ত্রুটি আসবে। এই কারণেই পিভি ইকুয়াল টু এনআরটি হবে না। তাহলে কি ইকুয়াল টু এনআরটি হবে, এটা আমাদের বার করতে হবে, তাই না? এন হচ্ছে নাম্বার অফ মোলস অফ গ্যাস, কনস্ট্যান্ট, তুই যত মোল নিবি তত মোল। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, যে টেম্পারেচার নিবি। তাহলে এদিকে তো তিনটি কনস্ট্যান্টই থাকলো, মানে কনস্ট্যান্ট রাখতে পারবে, কিন্তু প্রেসার আর ভলিউমের আর কি সংশোধনটা হবে। প্রথম আমরা যে সংশোধনটা করব সেটা হচ্ছে আমাদের আয়তন সংশোধন, এবং আয়তন সংশোধনটা বোঝাটাই ইজিয়ার, খুবই ইজি, এবং একটু কমন সেন্স কাজে লাগালেই বুঝবি। ধর কি হচ্ছে, একটা ঘর, অনেক বড় ঘর, সেই ঘরের মধ্যে কি বলি, একটা ঘর, সেই ঘরের আমি আয়তন বললাম 100 ইউনিট বা মিটার কিউব, সেন্টিমিটার কিউব বলে নিলাম, মানে এরকম রয়েছে, ঠিক আছে? 100 সেন্টিমিটার কিউব, 100 কিউব, ছাড় ইউনিট যেটাই হোক, আমি বললাম 100 ইউনিট তার ভলিউম। কি বললাম, তার ভলিউম 100 ইউনিট ভলিউম। এই 100 ইউনিট ভলিউম একটা ঘর, সেই 100 ইউনিট, এই যে ঘর 100 ইউনিট ভলিউমের মধ্যে অনেক লোক আছে, ছোটাছুটি করছে। এবার প্রতিটা ইন্ডিভিজুয়াল লোকের যদি ভলিউম 5 ইউনিট করে হয়, প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির যদি ভলিউম 5 ইউনিট করে হয়, আর ঘরের ভলিউম যদি 100 ইউনিটস হয়, এবং সেই ঘরে যদি দুটো লোক থাকে, তাহলে দুটো লোক নিশ্চয়ই 5 × 2 10 ইউনিট ভলিউম নিজেরাই নিজের শরীরের জন্য, নিজের শরীরের আয়তনের জন্য ইউজড আপ হয়ে থাকবে অলওয়েজ। তাহলে দুটো ব্যক্তি 5 করে 10 ইউনিট ভলিউম কনজিউম হয়ে গেল। তাহলে ওই দুজন ব্যক্তির ঘরের মধ্যে নড়াচড়া করার জন্য কতটা ভলিউম অ্যাভেলেবেল? 100 ইউনিট যদি ঘরের ভলিউম হয়, সেখান থেকে যদি 10 ইউনিট বাদ চলে যায়, তাহলে 90 ইউনিট এখন ওদের চলার জন্য কিন্তু, ঘোরাফেরা করার জন্য কিন্তু অ্যাভেলেবেল। 100 ইউনিটের মধ্যে কিন্তু 100 ইউনিটই অ্যাভেলেবেল নয়, কারণ দুটো ব্যক্তির নিজস্ব বাল্ক বা নিজের শরীরের জন্য যে ভলিউম সেটা অলওয়েজ কনজিউম থাকছে, যেটা হচ্ছে 5 ইউনিট করে যদি প্রতিটা ব্যক্তির হয়, তাহলে 5 দিয়ে 10 ইউনিট ওখানে কনজিউম হয়ে থাকছে। সেই জিনিসটাই তুই যদি গ্যাস মলিকিউলের জন্য ভাবিস,
এই ছবিটা যদি দেখ, এটা একটা গ্যাস পাত্র, সেই পাত্রের মধ্যে অনেক গ্যাস মলিকিউল ছোটাছুটি করছে। কেটিজি কি বলেছে, গ্যাস পাত্রের টোটাল ভলিউমের রেসপেক্টে এই গ্যাস মলিকিউলগুলোর টোটাল যে ভলিউম সেটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারবো। কিন্তু বাস্তবে যে ঘটনাটা ঘটছে, এই গ্যাস মলিকিউলগুলোকে তুই যদি এক জায়গায় নিয়ে আসিস, গ্যাস মলিকিউলগুলোর জন্য কিন্তু পাত্রের এতটা জায়গা কনজিউম, এতটা ভলিউম কিন্তু কনজিউম হয়ে যাচ্ছে। তাহলে তুই যদি ধরিস এন, প্রতিটা গ্যাস মলিকিউলের দেহ আয়তন যদি বি হয়, যেখানে আমি ধরেছিলাম ওই ব্যক্তিগুলোর প্রতিটা ব্যক্তির নিজস্ব দেহ আয়তন 5 ইউনিট, সেরকম এখানে প্রতিটা গ্যাস মলিকিউলের দেহ আয়তন তুই যদি বি ধরিস এবং এখানে যদি এন মোল গ্যাস থাকে, তাহলে একটা গ্যাস বি ভলিউম কনজিউম করে নিচ্ছে জায়গা, এনটা গ্যাস এন বি ইউনিট জায়গা কনজিউম করে নিচ্ছে, রাইট? পাত্রের যদি টোটাল ভলিউম ভি হয়, সেই ভি এর মধ্যে এনবি জায়গা বা এনবি ইউনিট, ভি ভলিউমের মধ্যে এনবি ভলিউম গ্যাস মলিকিউলগুলোর দেহ আয়তনের জন্য কনজিউম হয়ে থাকছে। তাহলে টোটাল ভি ভলিউমে তারা বিচরণ করতে পারছে না। কতটা অ্যাভেলেবেল? 100 - 10, তাহলে এখন ভি মাইনাস এনবি। তাহলে ভলিউম কারেকশন টার্মটা আমার দাঁড়ালো ভি মাইনাস এনবি। তাহলে গ্যাস মলিকিউলগুলো এখন ভি ভলিউমের মধ্যে নড়াচড়া করতে পারছে না, গ্যাস মলিকিউলগুলো আদতে ভি মাইনাস এনবি। এবার বি, যেটা গ্যাস মলিকিউলগুলো দেহ আয়তন বললাম, গ্যাস মলিকিউলগুলোর যদি এক একটা অ্যাটমের যদি রেডিয়াস আর হয়, তাহলে একটা অ্যাটমের রেডিয়াস যদি আর হয়, তাহলে তার ভলিউম হবে 4/3 পাই আর কিউব। এন মোল গ্যাস রয়েছে, এন মোল গ্যাস রয়েছে, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল, এন মোল মানে এন ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল করে দিলেই তাহলেই হবে। তাহলে 1 মোল গ্যাসের জন্য শুধু অ্যাভোগাড্রো নাম্বার, আর যদি এন মোল হয় এন ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, এইভাবে ক্যালকুলেট করে দিলেই হবে। ঠিক আছে? তাহলে এখানে 1 মোলের জন্য বলেছে, তাহলে শুধু অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করেছে, কারণ 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার। এন মোল মানে কি? এন ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল। একটা পার্টিকেলের ভলিউম 4/3 পাই আর কিউব, তাহলে এন মোল পার্টিকেল মানে কি? এন ইনটু অ্যাভোগাড্রোস নাম্বার ইনটু এক একটা পার্টিকেলের ভলিউম। তাহলে অতটা বাদ হচ্ছে এনবি তে, যদিও এই জায়গাটা তো জানতে চাইবে না, ভি মাইনাস এনবি, এই কনসেপ্টটা বুঝলেই হবে কিভাবে এলো। নেক্সট, চাপ সংশোধন, প্রেসার কারেকশন টার্মটা আমরা কি করে করতে পারি? প্রেসার কারেকশন টার্মটা হচ্ছে ওই পাত্রের ভেতরে যে গ্যাস মলিকিউলগুলো রয়েছে, পাত্রের ভেতরে, এই ডায়াগ্রামটা ভালো করে দেখবি, পাত্রের ভেতরে যে গ্যাস মলিকিউলগুলো রয়েছে, সেই গ্যাস মলিকিউলগুলো কন্টিনিউয়াসলি ছোটাছুটি করছে এবং তারা পাত্রের দেওয়ালে কন্টিনিউয়াসলি বোম্বার্ডিং করছে। পাত্রের দেওয়ালে কন্টিনিউয়াসলি বোম্বার্ডিং করার ফলে পাত্রের ইনার ওয়ালে সে ধাক্কা দিচ্ছে, রাইট? এবং আমরা প্রেসার মানে কি জানি? ফোর্স পার এরিয়া, রাইট? ফোর্স পার এরিয়া। তাহলে ইউনিট এরিয়াতে ওই গ্যাস মলিকিউলগুলো যে পরিমাণ ধাক্কা দিচ্ছে, মানে ফোর্স প্রদান করছে, সেটাই পাত্রের ইনার ওয়ালে প্রেসার। এটা হচ্ছে কথা। এবার তুই যদি পাত্রের একদম ভিতরে যদি কোনো গ্যাস মলিকিউলের কথা ভাবিস, যেটা বলছি দ্বারা, তুই যদি পাত্রের ভেতরের কোনো গ্যাস মলিকিউলের কথা ভাবিস, এটা যদি পাত্র হয়, পাত্রে অনেক গ্যাস মলিকিউল রয়েছে, রাইট? এখানে অনেক গ্যাস মলিকিউল রয়েছে, ঘিরে আছে, চারিদিকে অনেক গ্যাস মলিকিউল আছে। ড্র করে নি দ্বারা, এবার দুটো গ্যাস মলিকিউলকে আমি আলাদা করে ইন্ডিভিজুয়ালি তুলে নিলাম। একটা বললাম এটাকে, একটা বললাম এটাকে। তাহলে একটা পাত্রের মাঝখানে রয়েছে এরকম একটা গ্যাস মলিকিউল, দ্যাট মিনস এমন একটা গ্যাস মলিকিউল যাকে চারিদিক থেকে অনেক গ্যাস মলিকিউল ঘিরে রেখেছে। আর একটা আছে পাত্রের ওয়ালের কাছে একটা মলিকিউল, যাকে 3 দিক থেকে ঘিরে রেখেছে, 4 নম্বর দিকটা মানে পাত্রের দেওয়ালের দিকে কোনো গ্যাস মলিকিউল তাকে ঘিরে রাখেনি। তাহলে এই গ্যাস মলিকিউলটার যদি কথা বলি, এই গ্যাস মলিকিউলটাকে 4 দিক থেকে বা সমস্ত দিক থেকে, আমি 4 দিকটা নিচ্ছি, এই দিকগুলোও হতে পারে, সেটা নয় যে এই দিকগুলো হবে না, তা নয়, আমি একটু বোঝানোর সুবিধার জন্য 4টে দিকই নিচ্ছি, আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে সুবিধা, তাই আমরা 4 দিকেই নিচ্ছি। তাহলে বলছি এই গ্যাস মলিকিউলটাকে 4 দিক থেকে 4টে, আপাতত 4টে ধর, শুধু 4টে নয়, সমস্ত দিক থেকেই ভাবতে হবে, হ্যাঁ? তো যাই হোক, ওর সমস্ত দিক থেকে মলিকিউলগুলো, সমস্ত দিক থেকে ওর সাথে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এই মাঝখানে পার্টিকেলটা ফিল করছে, রাইট? ফিল করছে। তাহলে এই পার্টিকেলটার উপর নেট ফোর্স আমি 0 ধরতে পারি। কিন্তু এই যে টার্মিনাল একদম পাত্রের দেওয়ালের কাছে যে মলিকিউলটা রয়েছে, এই মলিকিউলটা 3 দিকে ফোর্স পাচ্ছে, একদিকে সে কিন্তু কোনো ফোর্স পাচ্ছে না। তাহলে ওর কি নেট ফোর্সটা ওর কিন্তু 0 নয়, নেট ফোর্সটা ওর কিন্তু 0 নয়। বুঝতেই পারছিস, নেট ফোর্স 0 হতো, উল্টো দিক থেকে কেউ যদি ওকে টানতো, তার মানে কি ওর 3 দিকে ফোর্স বেশি। তাহলে ইনারের যে পার্টিকেলগুলো, সেটা ওই পাত্রের দেওয়ালের কাছে যে পার্টিকেলটা রয়েছে তাকে টেনে ভিতরের দিকে কিছুটা টানার চেষ্টা করছে, এই যে অ্যাট্রাকশন ফোর্সের জন্য ওকে কিছুটা ভিতরের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। দ্যাট মিনস এই পার্টিকেলটা যতটা জোরে পাত্রের দেওয়ালে ওর বোম্বার্ডিং করা উচিত ছিল, যতটা জোরে পাত্রের দেওয়ালে ধাক্কা খাওয়া উচিত ছিল, তার থেকে কিছুটা লেস ফোর্সে ধাক্কা খাচ্ছে। কেন?
পাত্রের ভিতরের যে পার্টিকেলগুলো অ্যাট্রাকশন ফোর্সের জন্য ওকে কিছুটা ভিতরের দিকে টেনে রাখছে, কারণ ওর তিন দিকে অ্যাট্রাকশন আছে, তিন দিক দিয়ে বলছি, মানে ওর একটা দিকে অ্যাট্রাকশন নেই, বাকি দিকগুলোতে ওকে মলিকিউলগুলোর সাথে ইন্টারাকশন আছে। তাহলে যতটা প্রেসার এই পার্টিকেলটার পাত্রের দেওয়ালে দেওয়া উচিত ছিল, মানে যতটা ফোর্সে ধাক্কা খাওয়া উচিত ছিল তার থেকে কম ফোর্সে ধাক্কা খাচ্ছে। তাহলে যতটা প্রেসার এখানে তৈরি হওয়ার কথা ছিল তার থেকে কম প্রেসার দিচ্ছে। তাহলে তোর যে প্রেসার পিভি, সেই প্রেসারের সাথে এখানে কিছু একটা এক্স টার্ম যোগ হবে। এই এক্স টার্মটাই কি হবে আমরা একটু বাদে দেখবো, ঠিক আছে? এক্স টার্মটা এখানে যোগ হবে প্রথম কথা। আর আমরা ভি তো পেয়ে গেলাম, ভি মাইনাস এন বি ইকুয়াল টু আমার এনআরটি। আর এই এক্স টার্মটা কি, সেই এক্স টার্মটা কিভাবে আসে তার ক্যালকুলেশনটা, এই যে এক্স টার্মটা কি তার ক্যালকুলেশনটা কি হয় বলে না, মানে আমাদের পড়তে হয় না, এক্স টার্মটা কি হয় সেটা লেখা থাকে, যে ক্যালকুলেশনের থ্রু আমরা এটা পাই। সে যে ক্যালকুলেশনের থ্রুই হোক, তোকে ক্যালকুলেশনটা জানতে চাইবে না, তোকে টোটাল ইকুয়েশনটা লিখতে দেবে। তাহলে আমরা দুটো কারেকশন টার্মের ব্যাপার বুঝে গেছি। তাহলে প্রেসারের সাথে কিছু একটা টার্ম যোগ হবে, রাইট? এখানে পি প্লাস পি এ লিখেছে, তাহলে টোটাল প্রেসারের সাথে কিছু একটা প্রেসার যোগ হবে, কারণ অতটা কম প্রেসার পাত্রের দেওয়ালে পাচ্ছে। তাহলে টোটাল যেটা করা যায়, যে এক্সট্রা যে এক্স আমি লিখেছিলাম বা পি এ, সেটা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ক্যালকুলেশনের থ্রু আসবে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আমরা টোটালটা পেয়ে গেলাম এন মোল গ্যাসের জন্য। তাহলে তোকে এন মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা ভালো করে মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভালো করে মুখস্থ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি 1 মোল গ্যাসের জন্য হয়, তাহলে 1 মোল এন এর ভ্যালু তুই যদি 1 বসিয়ে দিস, তখন 1 মোল গ্যাসের জন্য এটা ভিএম, মানে ভি মোলার বলতে চেয়েছে প্রতি মোল, তাহলে ভিএম। তাহলে যেটা হয়েছে পি প্লাস এ ভিএম স্কোয়ার ভিএম মাইনাস বি ইকুয়াল টু আরটি, এটা 1 মোল গ্যাসের জন্য। যদি আমি রেকমেন্ড করব এন মোল গ্যাসেরটা মুখস্থ করতে, 1 মোল গ্যাসের জন্য বললে এন এর জায়গায় 1 বসিয়ে দিতে হবে। না হয় কি মিস্টেক হয়, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা লেখার সময় এন স্কোয়ারটা স্কোয়ার লিখতে লোকজন ভুলে যায় মাঝে মধ্যে, যেন সেই জিনিসটা না হয়, বা এটাও যেন না মনে হয় এন স্কোয়ারটা কোথায় ছিল, এ বাই এন স্কোয়ার ভি স্কোয়ার ছিল, এ বাই এন ভি স্কোয়ার ছিল, এরকম যেন মিস্টেক না হয়। তাই অলওয়েজ nth মোল এন মোল nth নয় এন মোল গ্যাসের জন্য যে ফর্মুলাটা সেটা মুখস্থ করবি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এই প্রেসার কারেকশন টার্মের জন্য আসছে এটা। এবার এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, এই জায়গাটা ভালো করে দেখ, ভ্যান ডার ওয়াল সমীকরণের সাথে আদর্শ গ্যাসের যে বিচ্যুতির যে ব্যাখ্যা, এখান থেকে বেশ কিছু জিনিস পড়তে হবে, দেখ ভালো করে। তাহলে মেন ইকুয়েশন 1 মোল গ্যাসের জন্য এটা ইকুয়েশনটা লিখে নিয়েছি, উপরেই দেখালাম। এবার এখানে ব্যাপারটা হচ্ছে চাপ যখন কম, প্রথম প্রশ্নটা হচ্ছে চাপ যখন কম থাকবে তখন কি হবে? প্রেসার কম, প্রেসার কম থাকলে কি হবে? প্রেসার যখন কম হবে তখন আয়তন ভিএমটা বেশি হবে, প্রেসার কম, প্রেসার আর ভলিউম উল্টো উল্টো সম্পর্ক। তো প্রেসার যদি কম হয় ভলিউমটা বেশি হবে, তাহলে ভলিউম যদি বেশি হয়ে যায় তাহলে যেটা বিয়োগ হচ্ছে সেটাকে, তাহলে ভলিউমটা এতটাই বেশি, সেখান থেকে গ্যাস মলিকিউল আয়তনগুলোকে এবার আমি নগণ্য ধরতে পারবো। ভলিউমটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে, কখন ভলিউম প্রচুর বেশি হচ্ছে? যখন প্রেসার প্রচুর কম। তো এরকম করে কন্ডিশন দেবে আলাদা আলাদা, লো প্রেসারে কি হবে। সো তখন ভিএম মাইনাস বিটাকে ভিএম লিখতে পারি, এবং এই সিচুয়েশনে ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে এরকম, পি প্লাস এ বাই ভিএম স্কোয়ার ইন্টু ভিএম ইকুয়াল টু আরটি, যেটা ভিএমটাকে তুই যদি মাল্টিপ্লাই করে দিস, ভিএমটাকে মাল্টিপ্লাই করে দাঁড়াবে পি ভিএম বাই, দেখতেই পাচ্ছি আর মধ্যে কথা, পি ভিএম ইকুয়াল টু এই ইকুয়েশনটা তো দাঁড়াবে। তাহলে পি ভিএম ইকুয়াল টু আরটি মাইনাস এ বাই ভিএম, এটা দাঁড়াবে। বেশ, তাহলে কম প্রেসারে তোকে দিতে পারে। আর কি হতে পারে? আর একটা তোকে দিতে পারে প্রেসার যখন খুব বেশি, প্রেসার যদি খুব বেশি হয়, চাপ খুব বেশি হলে গ্যাসের আয়তনটা খুব কম হবে। সেই সিচুয়েশনে বি কে ভি এর রেসপেক্টে আমরা নেগলেক্ট করতে পারবো না, তাহলে ভিএম লিখে দিতে পারবো না, ভিএম মাইনাস এন বি টার্মেই ওটাকে লিখতে হবে, ঠিক আছে? কিন্তু যেটা হবে যখন প্রেসারটা, কি বলেছি, যখন প্রেসারটা প্রচুর বেশি, তখন ওই যে প্রেসার কারেকশন টার্ম, যতটা কম প্রেসারে, প্রেসার কারেকশন টার্ম, এক্সট্রা প্রেসারটা আমরা যোগ করছি কেন? এক্সট্রা প্রেসারটা যোগ করছি কারণ যে মলিকিউলটা পাত্রের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, সেই মলিকিউলটা কিছুটা কম ফোর্সে ধাক্কা খাচ্ছে, কারণ ইনার মলিকিউলগুলোকে টেনে ধরছে। এবার প্রেসারটা যদি প্রচুর হাই হয়, ইনার মলিকিউলগুলো যতটা ধরে ওকে ভিতরের দিকে টানছে সেটাকে আমি নেগলেক্ট করতে পারবো, কারণ প্রেসার প্রচুর হাই। যতটা প্রেসার কমাচ্ছে ওটাকে নেগলেক্ট করে দিতে পারি, কারণ প্রেসার হাই হলে যতটুকু কারেকশন সেটা এত হায়ার প্রেসারের রেসপেক্টে খুবই নগণ্য হয়ে যাচ্ছে। তাই এইটাকে আমি নগণ্য করলে তখন সেটা শুধু পি এর সাথে সমান, তখন মেন ইকুয়েশনটা এরকম দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আমরা জেড বার করা শিখবো, হ্যাঁ, এইটাই মেন ইকুয়েশন আসবে। এখান থেকে পি ভিএম বাই আরটি প্লাস পিবি, এটাকে তুই যদি এনআরটি দিয়ে ডিভাইড করে দিস, তাহলে পিভি বাই এনআরটিটা তো জেড, তাহলে বোথ সাইডে তুই এনআরটি বাই, যেহেতু 1 মোল গ্যাসের জন্য বলছি, তুই বোথ সাইডে তুই যদি আরটি দিয়ে ডিভাইড করে দিস, তাহলে তুই কিন্তু এখান থেকে জেড এর টার্ম বার করতে পারবি। যাই হোক, সেই ইকুয়েশন তো আমি দেখাচ্ছি, চিন্তা নাই, আসছি ধীরে ধীরে। আচ্ছা, এইখানে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের একটা ব্যতিক্রমী চরিত্র রয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন করতে পারে, ভালো করে পড়বি।
তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের আপাত ব্যতিক্রম যে আচরণ সেটা কি? হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের আণবিক ভর খুব কম, আণবিক ভর খুব কম হয় যার আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব দুর্বল, আন্তরাণবিক আকর্ষণ বল দুর্বল হওয়ার ফলে এই গ্যাসের A/v² এর মানকে, তাহলে আন্তরাণবিক আকর্ষণ বল, দেখ প্রেসার কারেকশন টার্মটা কেন আসছে? প্রেসার কারেকশন টার্মটা আসছে কারণ ইনার মলিকিউলগুলো পাত্রের দেওয়ালের কাছে যে মলিকিউল আছে তাকে ভেতরের দিকে টানছে। এই ভেতরের দিকে টানাটাই যদি একেবারে নগণ্য হয়ে যায় তাহলে মলিকিউলটা যতটা ফোর্সে পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে অলমোস্ট ইকুয়াল সেই ফোর্সেই ধাক্কা খাচ্ছে, কারণ ইনার মলিকিউলগুলোকে ভেতরের দিকে পুল কম করছে। তাই এই গ্যাসগুলোর আন্তরাণবিক ফোর্স কম হয়, মানে অ্যাট্রাকশন ফোর্স কম হওয়ার ফলে A/v² কে P এর যে মান নগণ্য ধরা হয়, P এর মানে থেকে নগণ্য ধরতে পারবো, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা আমার এরকম একটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? PVM এর মান 8টির থেকে সর্বদা বেশি। কেন 8টির থেকে বেশি? কেন? কারণ 8টির সাথে PV কে যোগ করতে হচ্ছে, তখন সেটা PV এর সাথে সমান হচ্ছে। দ্যাট মিনস আমার মেন ইকুয়েশন যদি রিয়েল গ্যাসের জন্য বলি, সরি আইডিয়াল গ্যাসের জন্য বলি, PVM = 8T, এই গ্যাসটা হওয়া উচিত। কারণ VM যদি PV = nRT, 1 মোল গ্যাস, তাহলে n এর জায়গায় 1 বসেছে, আর আমরা জানি 1 মোল গ্যাসের জন্য V কে VM লিখছি আমরা, তাহলে PVM = 8T হওয়া উচিত আইডিয়াল গ্যাস হলে, কিন্তু 8টির সাথে PV যোগ হয়ে যাচ্ছে, এই সিচুয়েশনটা বলতে চাইছে। তাই চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে H2 এই গ্যাসের PVM এর মান প্রথম থেকেই বৃদ্ধি পেতে থাকে। তাহলে ওই যে ইকুয়েশনটা দেখেছিলি প্রথম থেকেই এই ভ্যালুটা এরকম করে এগিয়ে গেছিল, এটার সাথে অন্যদের কি হয়েছিল, নিচের দিকে নেমে তবে উপর দিকে উঠেছিল, কিন্তু হাইড্রোজেন হিলিয়ামের জন্য শুরু থেকেই উপরের দিকে উঠছে। এই জিনিসটা কারণটা হচ্ছে PV, মানে PV এর ভ্যালুটা 8T + PV কিছু একটা অলওয়েজ যোগ হচ্ছে, এটা হচ্ছে কথা। বেশ, এবার এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন পড়েছে, এই জায়গাগুলো থেকে পরপর কোশ্চেন যেগুলো বলছি এগুলো সব এক একটা করে MCQ কোশ্চেন হতে পারে। হ্যাঁ, এক একটা করে MCQ কোশ্চেন হবে। এবার খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটা আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে বার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে আমরা মানে রিয়েল গ্যাস ইকুয়েশন থেকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আসার চেষ্টা করছি, উপনীত হওয়ার চেষ্টা করছি। তাহলে ভালো করে দেখি, বলেছে খুব নিম্ন চাপে গ্যাসের আয়তন, খুব যখন প্রেসার কম তখন ভলিউমটা খুব বেশি হয়ে যাবে। তাহলে ভলিউম যখন খুব বেশি হয়ে যাবে তখন ভলিউম কারেকশন টার্মটাকে আমরা নগণ্য করতে পারবো। খুব বেশি হয় ফলে মানে যখন চাপ খুব কম ভলিউম প্রচুর বেশি হবে, VM প্রচুর বেশি হবে, গ্যাস অণুগুলি পরস্পরের মধ্যে দূরত্ব অনেক বেশি হবে, তাহলে এদের আকর্ষণ বলও খুব দুর্বল হয়ে যাবে। তাহলে VM বৃহৎ মানের জন্য এই টার্মটাকে আমরা নগণ্য করে দিতে পারবো। তাহলে মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কমে যাবে, কারণ মলিকিউল ভলিউম বাড়ছে মানে কি, মলিকিউলগুলো একে অপর থেকে দূরে চলে যাচ্ছে আরো। তাহলে মলিকিউলগুলো একে অপর থেকে যদি আরো দূরে চলে যায়, তাহলে প্রেসার কারেকশন টার্ম অর্থাৎ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের জন্য প্রেসার কারেকশন টার্মটা আসছে, তাহলে প্রেসার কারেকশন টার্মটারও আমার দরকার পড়বে না, এটাকেও নগণ্য করে দিতে পারবো। তাহলে এটা P এর সাথে সমান হয়ে যাবে, বিটা VM এর সাথে সমান হয়ে যাবে। এই সিচুয়েশনে PVM = 8T। তাহলে খুব নিম্ন চাপ, একটা ছিল লো প্রেসার, এটা খুব লো প্রেসার এই জিনিসটা হবে। আর উচ্চ উষ্ণতা আমরা যদি করি, উচ্চ উষ্ণতা করলে কি হবে, উচ্চ উষ্ণতাতে ভলিউমটা কি হয়, গ্যাসের মধ্যে যদি টেম্পারেচার বাড়িয়ে দিস মলিকিউলগুলো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কমবে এবং ভলিউমটা বাড়বে। তাহলে উচ্চ উষ্ণতায় গ্যাস আয়তনগুলো অত্যন্ত বেশি হয়, আবার খুব উচ্চ উষ্ণতায় গ্যাস আয়তনের গতিশক্তি বেশি হয়, আন্তরাণবিক আকর্ষণ বল প্রভাব খুব কমে যায়। তাহলে সেই সিচুয়েশনেও কি হবে, সেই সিচুয়েশনেও আমরা এই জায়গাটাতে আগেরটাতে যেটা এসেছিল সেই জায়গাতেই এলাম, এটা P এর সাথে সমান, এটা VM এর সাথে সমান, তাহলেও এটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি, খুব উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসের মতো আচরণ করবে এবং আগেরটাতেও খুব নিম্ন চাপে, তাহলে নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা অনেক আগে থেকেও দেখছিলি, মাঝেও পড়েছিস, এখানে এসেও দেখলি যে ইকুয়েশনের থ্রু আমরা ইউজ করলাম এবং এটা এই জায়গাগুলো যে ক্যালকুলেশনগুলো এখান থেকে দেখতে দেখতে আমরা আসছি। চাপ যখন কম, চাপ যখন বেশি, বা হাইড্রোজেন এবং হিলিয়ামের কেন এটা অলওয়েজ উপর দিকে উঠছে, কোনো ডিপ নেই, নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় কেন জিনিসগুলো হচ্ছে, এগুলো সবকটা কিন্তু এন্ট্রান্সে আসে, এবছরে এন্ট্রান্সে এসছে, বোর্ডসেও আসতে পারে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় চলে এলাম, এটাও তোর স্কুলের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভ্যান ডার ওয়ালের যে n²a/v² আর V - nb, তো ওই যে A আর B দেখেছিলাম, A আর B এগুলোকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। এবং এটা এই ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, কি ধরনের গ্যাস নিচ্ছি সেটার উপর নির্ভর করবে। বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম ভ্যালু হবে, কারণ গ্যাস টু গ্যাস এটা ভ্যারি করে, জানতে চাইতে পারে। এবার এই তাৎপর্য তোকে লিখতে দেবে, এখান থেকে কোশ্চেন কি, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট A আর B এর কি তাৎপর্য, সিগনিফিকেন্সটা কি, এটা কি বোঝায়, এর ফিজিক্যাল মিনিংটা কি, ম্যাথামেটিক্যালি তো ইউজ করছি, ফিজিক্যালি কি মিনিং ওটার, নেক্সট ইউনিট কি, দুটোই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
তাহলে এর তাৎপর্য এখানে আমি বলে দিচ্ছি, আজকে পিওআইকিউ যখন করাবো তখন বলবো, একটু আগে ক্লাসে বললাম কত মিনিট মার্কে বলছি, এটা তোর মোটামুটি 34 মিনিট মার্কে বলছি, তাহলে সেখানে দেখে নিবি। তাহলে এর তাৎপর্য কি, এটা আসলে কিসের কোন কারেকশন টার্মে এসেছিল, এটা এসেছিল প্রেসারের কারেকশন টার্মে, তাই না? তাহলে প্রেসারের কারেকশন টার্ম কখন, প্রেসারের কারেকশন টার্মটা কেন আসছে, ইন্টারনাল যে মলিকিউলগুলো রয়েছে সেই মলিকিউলগুলো পাত্রের দেওয়ালের কাছে যে মলিকিউল রয়েছে সেই মলিকিউলগুলোকে নিজের দিকে টানছে, রাইট? তাহলে এটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের সাথে কিছুভাবে সম্পর্কযুক্ত। তাহলে কি হলো, পরীক্ষাতে অ্যান্সারটা কি লিখবি, এর তাৎপর্য পয়েন্ট করবি, পয়েন্ট করার পর আন্ডারলাইন করে প্রেফারেবলি ব্ল্যাক কালিতে পয়েন্ট করলে ব্লু কালিতে লিখবে, দুটো আলাদা আলাদা কালি ইউজ করিস, খাতাটা দেখতে বেটার লাগে সেই জন্য। ওরকম করে লিখতেই হবে আমি বলছি না, লিখলে বেটার লাগে, ঠিক আছে? বেশ, এ হলো বাস্তব গ্যাসের অণুগুলির পরস্পরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণজনিত বলের পরিমাণ, এটা লিখতে হবে। তাহলে স্যার তোর খাতাতে কি দেখতে চাইছে, গ্যাসের অণুগুলির পরস্পরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণজনিত বলের পরিমাণ, এইটা তোর খাতাতে খুঁজছে এবং এটা যেন লেখা থাকে খাতাতে, ঠিক আছে? এবার দেখ, এই আকর্ষণ বল যত বেশি হবে এ এর মান তত বেশি হবে, গ্যাস মলিকুলার আকর্ষণ বল যত বেশি এ এর মানও তত বেশি। এই গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ বল যত শক্তিশালী সেই গ্যাসকে তরলীকরণ করা তত সহজ, স্বাভাবিক কনসেপ্ট। গ্যাস মলিকুলগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়, গ্যাস মলিকুলগুলোকে গ্যাস থেকে লিকুইডে আনা মানে কি, তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা আরো বেড়ে যাওয়া, রাইট? তাহলে যদি গ্যাস মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ বলটা মোটামুটি ভালো হয়, তাদেরকে যদি একটু আমি প্রেসারটা বাড়িয়ে দিই বা টেম্পারেচারটা কমিয়ে দিই, অল্প প্রেসার বাড়ালে মানে অল্প প্রেসারাইজ করলে সেটা লিকুইডে কনভার্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে, দ্যাট মিনস তাকে সহজে তরলীকরণ করা যাবে। সুতরাং কোনো গ্যাসের এ এর মান বেশি হলে গ্যাসটিকে সহজে তরল করা সম্ভব। এটা সুন্দর করে খাতায় অ্যান্সার লিখে দিবি, ফুল মার্কস। এবং স্যার কিন্তু অণুগুলির পরস্পরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণজনিত বলের পরিমাণ এইটা কিন্তু খুঁজছে, এই লাইনটা যেন কোনো মতেই মিস না যায়। 2 বিটা কোথায় এসেছিল, ভলিউম কারেকশন টার্মে। ভলিউম কারেকশন টার্মটা কেন আসছিল, কি কেটিজিতে আমরা ধরে নিয়েছিলাম গ্যাস মলিকিউলগুলোর আয়তন নগণ্য, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে গ্যাস মলিকিউলগুলোর দেহায়তন সেটাকে আমরা নগণ্য করতে পারবো না। তাহলে বিটা কোনোভাবে ভলিউম বা দেহায়তনের সাথে সম্পর্কযুক্ত, রাইট? তাহলে বি এর তাৎপর্য দুটোই ইম্পর্টেন্ট, এটাও স্টার এটাও স্টার। তাহলে তার দেহায়তনের সাথে যদি কিছুভাবে সম্পর্কযুক্ত হয়, তাহলে বি পদটি গ্যাসের অণুগুলোর কিসের সাথে, আয়তন সংক্রান্ত একটা ধারণা দেয়, রাইট? তাহলে বি এর মান যত বেশি হবে, বি এর মান যত বেশি হবে গ্যাস অণুগুলির আয়তন তত বড়, স্বাভাবিক, তত বেশি বাড়বে, বিটাই তো দেহায়তন, এটাই। এবং গ্যাসের সংকোচনযোগ্য আয়তনের পরিমাণ তত কম। সংকোচনযোগ্য আয়তন মানে হচ্ছে কতটা কম জায়গাতে তার সংকুচিত করে আনা সম্ভব। সমস্ত গ্যাস মলিকিউলকে পাশাপাশি কাছাকাছি নিয়ে আসলে কতটা কম ভলিউমের মধ্যে আনা যায়। তাহলে তাদের যদি বাল্ক সাইজেই যদি বড় হয়, তাদের সংকোচনযোগ্য ভলিউমটাও কম হবে। সাইজ যদি ছোট হয়, তাহলে সংকোচনযোগ্য সাইজটাও, সংকোচনযোগ্য ভলিউমটাও বেশি হবে, এটাই বলতে চেয়েছে। তাহলে প্রকৃতপক্ষে বিপদটা গ্যাস অণুগুলি পরস্পরের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের পরিমাণ। এই বিকর্ষণ বলের জন্যই গ্যাস অণুগুলি বিচরণে কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কম হয়। যাই হোক, এই পয়েন্ট দুটো লিখতে হবে, এই দুটো পরীক্ষাতে আসবে। নেক্সট, এর ইউনিট আমরা কি করে ক্যালকুলেট করতে পারি? এর ইউনিট ক্যালকুলেট করা খুবই সিম্পল, একটা সিম্পল ফিলোসফি মানে কোন ফিলোসফিতে এর অ্যান্সারটা বার করবি, মুখস্থ করার কিছুই নেই, তোকে একটা ট্রিক শিখিয়ে দিই, বাকিটা আমি বই থেকে বলছি। ট্রিকটা হচ্ছে, ট্রিক কিছুই নয়, ওটাই কনসেপ্ট, পি প্লাস এ এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, রাইট? তাহলে এটা তো প্রেসার, এটা তো চাপ, এটা চাপ নিশ্চয়, এটা প্রেসার, বাংলাতেই লিখলাম, এটা তো প্রেসার। তাহলে প্রেসারের সাথে যে যোগ হচ্ছে সেই ওভারঅল টার্মিনোলজিটাই যে প্রেসার, তাহলে এটা চাপের যে ইউনিট সেটাকে আমরা ইউজ করতে হবে। তাহলে চাপের যে একক, এটা চাপের একক বা চাপ তো চাপের এককের সাথে হবে, এতে কোনো কথার কথা নয়। তাহলে চাপের সাথে যেটা যোগ করছি, এম স্কোয়ার, মোল আছে, এ আছে, ভি স্কোয়ার আছে, এটা সবাই মিলে কার এককের সাথে সমান হতে হবে? নিশ্চয়ই দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যই যোগ করতে পারবো, দৈর্ঘ্যের সাথে নিশ্চয়ই ভলিউম আমরা যোগ করতে পারবো না। চাপের সাথে নিশ্চয়ই আমরা হাতি ঘোড়া কিছু যোগ করে দিতে পারবো না, চাপের সাথে চাপকেই যোগ করতে হবে। তার নিশ্চয়ই প্রেসারে যদি চাপের ইউনিট হয়, স্বাভাবিক, প্রেসারে তো প্রেসার ইউনিট নিয়ে বলার কিছুই নেই। এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটাকেও অবশ্যই নিশ্চয়ই প্রেসারের ইউনিট বা চাপের এককের সাথে সমান হতে হবে, তবে গিয়ে আমি এই দুটোকে যোগ করতে পারবো। তাহলে আমার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এটা হচ্ছে চাপের ইউনিট, মানে প্রেসারের ইউনিট।
এটা প্রেসারের ইউনিটের সাথে সমান। তাহলে কি করে বার করতে পারবি, এইদিকে এটা গুণ করে দেবো, তাহলে এটা ভলিউম, ভি হচ্ছে ভলিউম, তাহলে প্রেসারের ইউনিট ইন্টু ভলিউমের ইউনিটের হোল স্কোয়ার ডিভাইডেড বাই মোল স্কোয়ার, সেটাই আমার এ। তাহলে ওখানে কাটাকাটি করে যেটা দাঁড়াবে সেটাই আমার এর ইউনিট। সেম ওয়েতে ভি মাইনাস এন বি আছে, ভিটা তো ভলিউমের ইউনিট, ভি এ কার ইউনিট বসবে, ভি এ ভলিউমের ইউনিট বসবে। তাহলে ভলিউম থেকে যেটা তুই বিয়োগ দিচ্ছিস, সেই টোটাল টার্মটা, এই টোটাল টার্মটাকেও নিশ্চয়ই ভলিউমের ইউনিটের সাথেই সমান হতে হবে। এই টোটাল টার্মটাকেও নিশ্চয়ই ভলিউমের ইউনিটের সাথে সমান হতে হবে। তাহলে এন বি ইকুয়াল টু ভলিউমের ইউনিট। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কি আসবে, ভলিউমের ইউনিট বাই ডিভাইডেড বাই এন এর ইউনিট। ভলিউমের ইউনিট আমি থার্ড ব্র্যাকেট লিখলাম, মানে আমি ইউনিট বলতে চাইছি, মাত্রাটাও বসাতে পারি থার্ড ব্র্যাকেটে লিখেছি মানে, তাহলে ভলিউমের ইউনিট বসবে। তাহলে ভলিউমের ইউনিট বসলো বাই মোল। তাহলে ভলিউমের ইউনিট তুই যদি সেন্টিমিটার কিউবে নিস পার মোল, এরকম করেই আসবে। এই হচ্ছে ফিলোসফি। তাহলে এখানেই এইভাবেই ক্যালকুলেশনটা হবে। বাকি ক্যালকুলেশনটা বইয়ে করা রয়েছে, আমি এখানে আর দেখালাম না। তাহলে কনসেপ্টটা এটাই। তাহলে দেখ, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এটা কার এককের সাথে সমান হবে, এন স্কোয়ার বাই ভি স্কোয়ারটা চাপের এককের সাথে সমান হবে নিশ্চয়ই, এক্ষুনি বোঝালাম। প্রেসারের সাথে প্রেসার ছাড়া কিছু যোগ হতে পারে না। তাহলে এ কি, ভি স্কোয়ারটা এদিকে গুণ হলো, তাহলে চাপের এককের সাথে আয়তনের এককের গুণ হবে বাই মোলের একক। চাপের একক কি, এটিএম, অ্যাটমিক প্রেসার, অ্যাটম বলছে অ্যাটমসফেরিক প্রেসার। আয়তনের একক হচ্ছে লিটার স্কোয়ার বাই মোল স্কোয়ার, হয়ে গেল বাস। লিটারকে তুই যদি ডেসিমিটার করিস তাহলে ডেসিমিটার টু দি পাওয়ার 6 হয়েছে, আর কিছুই না। তাহলে এটাই হচ্ছে ইউনিট, গল্প শেষ। আর বি এর ইউনিট হচ্ছে কি, আয়তনে, তাহলে লিটার পার মোল বা ডেসিমিটার কিউব পার মোল, সিম্পল কনসেপ্ট। তাহলে এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিবে। বাস লেখা রয়েছে, আর ভ্যালু কিছু লাগবে না এখানে, আর তেমন কিছু নেই। এখানে দুটো ছোট ছোট পয়েন্ট এন্ট্রান্সের জন্য আমরা একটু পড়ে ফেলি। যখন পড়ছি আমরা ডিটেলে, যখন পড়ছি আমরা এন্ট্রান্সের জিনিসপত্র বাদ দেবো না। তাহলে দেখি, দুটো গ্যাসের ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর মান সমান, দুটো গ্যাস এ, তাদের এ সমান, মানে এ কিসের পরিমাপ করে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, দেখা যাচ্ছে ক্রিয়াশীল আকর্ষণ বলজনিত প্রভাব, সেটাকে সমান। কিন্তু বি এর মানটা ভিন্ন, বি এর মান ভিন্ন মানে তাদের দেহায়তনটা ভিন্ন ভিন্ন। তাহলে যে গ্যাসের বি এর মান কম সেটার সংকোচন যোগ্যতা বেশি হবে, স্বাভাবিক। বি এর মান কম হলে গ্যাস অণুগুলোর আয়তনটাও কম, এবং পাত্রের মধ্যে অণুগুলি বিচরণের জন্য আয়তনটা সেক্ষেত্রে বেশি, ফলে গ্যাসটি বেশি মাত্রায় সংকোচন করা সম্ভব। এটাই বেরিয়ে গেল। তাহলে বি এ কনস্ট্যান্ট, বিটা ডিফারেন্স হলে তাহলে যার বি এর ভ্যালু কম তার সংকোচনযোগ্য আয়তন বেশি, এটাই। তাহলে বেশি মাত্রায় সংকোচন করা যাবে। আর দুটো গ্যাসের বি যদি সমান হয় কিন্তু এ এর মান যদি আলাদা হয়, সেক্ষেত্রে কি, যার এ এর মান বেশি সেটির সমশর্তে অপরটির তুলনায় কম আয়তন দখল করবে, স্বাভাবিক। যার এর ভ্যালু বেশি তার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স হলে অণুগুলো কাছাকাছি থাকবে, তাহলে তারা কম ভলিউম দখল করবে। এর মান বেশি হওয়ার অর্থ গ্যাস অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, ফলে অণুগুলি পরস্পরের মধ্যে দূরত্ব কম, গ্যাস কর্তৃক অধিকৃত আয়তনও কম। এই দুটো পয়েন্ট আমরা এখান থেকে বুঝতে পারলাম। আর একটা, এটা ডেরিভেশনে তো যাবো না, কারণ ছোট ক্লাসের এটা ডেরিভেশনও নেই, এটা আমাদের জাস্ট মনে রাখতে হয়। বয়েল টেম্পারেচার টিবি ইকুয়াল টু, এটাকে যদি ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট টার্মে লিখি সেটা হচ্ছে এ বাই আর বি, এটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে বয়েলস টেম্পারেচারের ইকুয়েশন, ফর্মুলা, যাই বলবি, এটা আমাদের ছোট ক্লাসের ডেরিভেশন থাকে না, ছোট ক্লাসে এটা টিবি ইকুয়াল টু এ বাই আর বি, এটা মুখস্থ রাখবি। হ্যাঁ, এখান দিয়ে এবার যদি নিউমেরিক্যাল দেয় করতে পারবি। এখানে কিছু নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালগুলো একটু প্র্যাকটিস করে নিবি, সিম্পল নিউমেরিক্যাল। দেখ ডাইরেক্ট ইকুয়েশন, সব কিছু বসে যাবে, পি বেরিয়ে চলে আসবে, বাকি সব কিছু বলা থাকবে। বা এখানে প্রেসার বলে দিয়েছে, প্রেসার বেরিয়ে গেল, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরে বসেছে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরে এন বেরোলো আলটিমেটলি, এন আমরা জানি গিভেন মাস বাই মোলার মাস, সেখান থেকে গিভেন মাসটা বেরিয়ে চলে আসবে। তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ওখান থেকে ইউজ করে সব কিছুই বলে দিয়েছে, শুধু এনটা বলেনি। তুই এনটা হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস, সেখান থেকে গিভেন মাস কতটা CO2 বার করতে হবে আলটিমেটলি। এরকম করে আবার এন ভ্যালু বার করে পিভি ইকুয়াল টু এন, ওই যে ফর্মুলা সেখান থেকে প্রেসারটাকে আলাদা করেছেন। ইকুয়েশনগুলো দেখবি ডাইরেক্ট ফর্মুলা ইকুয়েশন, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে এগুলো হয়েছে, আলাদা কিছু নেই। হ্যাঁ, আলাদা জিনিসপত্র কিছু নেই, ওই একই জিনিসই আছে। যদি না বুঝতে পারিস গ্রুপে বলবি। কঠিন নিউমেরিক্যাল হলে আমি করাতাম, খুব একটা কঠিন নিউমেরিক্যালও নয়, ওই 4-5টা নিউমেরিক্যাল আছে, একটু দেখবি। বিশেষ করে এই ভ্যান ডার ওয়ালসের জায়গাটা ভালো করে দেখবি, এখান থেকে অনেক কোশ্চেন আসবে পরীক্ষাতে, ঠিক আছে। নেক্সট আসছে গ্যাসের তরলীকরণ। একটা গ্যাসকে লিকুইফাই করতে হবে, তার জন্য 3টে ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, সেই 3টে ক্রিটিক্যাল সিচুয়েশনকে নিয়ে পড়তে হবে, তাহলেই হয়ে গেছে। আমাদের আর কন্টিনিউটি অফ স্টেট এসব নিয়ে পড়াশোনা করতে হবে না। তাহলে দেখি কি বলছে, গ্যাসকে আমরা তরল কি করে করতে পারি। আগে সেই জেনারেল কনসেপ্টে আসি। ধর ওয়াটার ভেপারকে লিকুইড ওয়াটারে আমরা কি করে কনভার্ট করতে পারবো। ওয়াটার ভেপারকে লিকুইড ওয়াটারে আমরা কনভার্ট করতে পারবো যদি আমরা কি করি, জলকে যত ঠান্ডা করা হয়, তাই না, জল যত ঠান্ডা হয় জল তত গ্যাস টু লিকুইড টু সলিডের দিকে যায়। তাহলে টেম্পারেচার কমিয়ে আমি তাকে
গ্যাস থেকে লিকুইডে আনতে পারি, কনসেপ্ট ক্লিয়ার? তো যত তার মধ্যে টেম্পারেচার কমাচ্ছি মানে থার্মাল এনার্জি কমছে, মলিকিউলগুলো একে অপরের কাছাকাছি আসছে, আকর্ষণ বল বাড়ছে, এটা তাহলে মলিকিউলগুলোকে কাছে আনতে হবে। কি করে? তাদের ছোটাছুটি করাটা কমিয়ে দিলাম, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বাড়লো, থার্মাল এনার্জি কমালাম, মানে ঠান্ডা করলাম। সেকেন্ড আমরা আরেকটা কি করতে পারি, মলিকিউলগুলোকে তো কাছাকাছি আনতে হবে, ফান্ডাটা তো ওটাই, প্রেসার বাড়িয়ে মলিকিউলগুলোকে একে অপরের কাছাকাছি নিয়ে চলে আসি। তাহলে প্রেসার বাড়িয়ে অথবা টেম্পারেচার কমিয়ে গ্যাসকে আমি লিকুইডে কনভার্ট করতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে মেন ফান্ডাটা কি, অণুগুলোকে কাছাকাছি আনতে হবে। তাহলে গ্যাসকে লিকুইড করতে হলে অণুগুলোকে কাছাকাছি আনা দরকার। এই কাছাকাছি আনা সম্ভব হয় যদি গ্যাসের চাপ বাড়ানো হয়, চাপ প্রেসার বাড়িয়ে কাছাকাছি নিয়ে চলে এলি, অথবা উষ্ণতা কমানো হয়, তাহলে তাদের থার্মাল এনার্জিটাই কেড়ে নিলি, তাহলে অণুগুলো ল্যাথার্জিক হয়ে পড়বে, তারা একে অপরের কাছাকাছি এসে অ্যাট্রাক্টেড হওয়ার চেষ্টা করবে। তাহলে চাপ বৃদ্ধির ফলে অণুগুলি কাছাকাছি, এই যেগুলো বললাম ওইগুলো এখানে বলা রয়েছে, আর আমি আলাদা করে কিছু বলছি না, ঠিক আছে? অবদিকে উষ্ণতা কমালে কি হয় বলা হয়েছে। এবার বিজ্ঞানী অ্যান্ড্রিউস, এখানে অ্যান্ড্রিউস কিছু কার্ভ আছে, অ্যান্ড্রিউস কার্ভ দিয়েছে কি ওইদিকে আছে, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের উপর বিভিন্ন গ্রাফ টেনে কিছু প্রয়োজনীয় শর্ত তিনি আবিষ্কার করেন যে একটা গ্যাসকে লিকুইফাই করার জন্য আমার কি কি দরকার, রাইট? তাহলে প্রথম আমাকে যেটা পড়তে হয়, তিনটে আমার ক্রান্তিক বা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, একটাকে তিনটেকে মার্ক করে দিই, ভালো করে দেখ। একটাকে আমরা বলবো ক্রান্তিক উষ্ণতা, এটা আমার প্রথম প্রিলিমিনারি ফ্যাক্টর, হ্যাঁ, অ্যান্ড্রিউস এটা দেখলো CO2 উপর কাজ করে। ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা আমার সবার আগে বুঝতে হবে। ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে গ্যাস মলিকিউলগুলোকে মিনিমাম একটা লোয়ার টেম্পারেচার, মানে মিনিমাম একটা টেম্পারেচারে ডাউন করে আনতেই হবে। দেখ, দুটো জিনিস করতে হয়, এক টেম্পারেচার কমাতে হবে, একটা প্রেসার বাড়াতে হবে, বুঝতে পারছিস তো? এই টেম্পারেচার প্রেসারের মধ্যে মেন ফ্যাক্টরটা হচ্ছে টেম্পারেচার। সেটা অ্যান্ড্রিউস এক্সপেরিমেন্ট করে দেখলো যে তুই সার্টেন একটা টেম্পারেচারে যদি একটা গ্যাসকে নিয়ে না আসিস, মানে ধর CO2-র জন্য আমি কথা বলছি, এক সংকট তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 31.1 CO2 জন্য আমি ভ্যালু ধরেই বলছি। তাহলে CO2 কে তুই যদি 31.1 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখিস, লেটস সে 35 ডিগ্রি সেলসিয়াসে রেখেছিস, তখন তুই যতই প্রেসার দে না কেন CO2টাকে, CO2 লিকুইড হবে না। CO2টাকে মিনিমাম টেম্পারেচার কমাতে কমাতে দেখলো 31.1 ডিগ্রি সেলসিয়াসে যদি CO2 কে আনা হয়, তবে CO2-র উপর প্রেসার দিলে CO2 লিকুইফাই হবে। অবশ্যই 31.1 এর নিচে রাখলে তো হবেই, মিনিমাম 31.1 এ রাখতে হবে, তার উপরে রাখলে হবে না। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনেশন কি হলো, একটা গ্যাসকে মিনিমাম যে টেম্পারেচারে রাখলে তার উপর, মানে মিনিমাম যে টেম্পারেচারে রাখে তার উপর প্রেসার দিলে সেটা লিকুইফাই হবে, সেই টেম্পারেচারটাকে আমি বলবো তার ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে ডেফিনেশন দেখ, প্রত্যেকটি গ্যাসের একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, যে উষ্ণতার উপরে গ্যাসটি থাকলে ওর উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন গ্যাসটি তরলে রূপান্তরিত হয় না। এই উষ্ণতাকে উক্ত গ্যাসের ক্রান্তিক বা সংকট উষ্ণতা বলে, এটাকে আমরা TC দ্বারা রিপ্রেজেন্ট করব। এবার CO2 কে 31.1 রেখেছিস, যেটা ক্রিটিক্যাল টেম্পারেচার, মিনিমাম 31.1 রাখতেই হবে, ঠিক আছে? তুই 31.1 নিচে তো রাখতেই পারিস, অবশ্যই রাখতে পারিস, কিন্তু 31.1 উপরে রাখলে ও লিকুইফাই হবে না যতই প্রেসার দে না কেন। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 31.1, এখানে তো রাখতেই হবে, এটা অথবা এর নিচে, তাহলে এটাকে হচ্ছে তার ক্রিটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে? ওর নিচের গুলো আর ক্রিটিক্যাল নয়, ক্রিটিক্যাল মানে ক্রান্তিক, একদম টার্মিনাল সিচুয়েশনটা হচ্ছে 31.1, এর বেশি রাখলে হবে না, দিস ইজ ইওর টার্মিনাল। তাহলে টার্মিনাল টেম্পারেচারে তুই রাখলি, দ্যাট মিনস CO2 কে তার বা কোনো গ্যাসকে তার তুই ক্রান্তিক উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখলি। ক্রিটিক্যাল টেম্পারেচার দেওয়ার পর তুই যত ইচ্ছা তত প্রেসার দে না কেন, লিকুইফাই হবে। তাহলে ওই ক্রান্তিক উষ্ণতায় রেখে মিনিমাম যতটুকু প্রেসার দিলে ওটা লিকুইফাই হবে, মিনিমাম যতটা দিলে প্রেসারাইজ হবে তার থেকে, মানে লিকুইফাই হবে, তার থেকে বেশি প্রেসার দিলে তো লিকুইফাই হবেই, কিন্তু মিনিমাম যতটা দিলেই সে প্রেসার দিলে সে লিকুইফাই হয়ে যাবে, তো সেটাকে আমি বলবো তার ক্রিটিক্যাল প্রেসার। এবং টেম্পারেচারটা কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে, রাইট? তাহলে কোনো গ্যাসকে তার ক্রান্তিক উষ্ণতায় রেখে গ্যাসটির উপর সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করলে গ্যাসটা লিকুইডে পরিণত হবে, সেই প্রেসারটাকে আমি বলবো তার ক্রিটিক্যাল প্রেসার, এবং এটাকে PC বলবো। এবং কোনো গ্যাসকে ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখেছিস, ক্রিটিক্যাল প্রেসার প্রদান করেছিস, তার ফলে সেটা লিকুইডে পরিণত হলো, এবং সেই সিচুয়েশনে যে যতটা আয়তন সে দখল করবে সেটাকেই আমি বলবো তার ক্রিটিক্যাল ভলিউম অর VC। এবং কতটা গ্যাস, অবশ্যই যত পরিমাণ নিলে তো বেশি হয়ে যাবে, 1 মোল গ্যাস, হ্যাঁ? তাহলে কোনো একটা 1 মোল গ্যাসকে তার ক্রিটিক্যাল, ধর 1 মোল CO2 নিয়েছিস, মানে 44 গ্রাম CO2, তাকে 31.1 ডিগ্রি সেলসিয়াসে রেখেছিস, মিনিমাম যতটা প্রেসার দিলে লিকুইড হয়ে গেল, লিকুইড এবার ওটা যে ভলিউমটা দখল করেছে সেটাকেই আমি বলবো তার ক্রিটিক্যাল ভলিউম। দিস ইজ ইওর ক্রিটিক্যাল সিচুয়েশনস, PC, VC এবং TC দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে?
বেশ, আর এখানে তেমন কিছু জিনিস লাগবে না। এখানে একটা দুটো ছোট ছোট ইনফরমেশন, এখানে এই ছোট ছোট ইনফরমেশনটা দেখ, ইনফরমেশনটা দেখ কি বলেছে। এইটা একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, যে যেসব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল কম শক্তিশালী, কম শক্তিশালী মানে বেসিক্যালি কম, তাদের ক্রান্তিক উষ্ণতা সংকোচ উষ্ণতার মানও কম। আর যেসব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাদের ক্রান্তিক উষ্ণতা সংকোচ উষ্ণতার মান বেশি। ঠিক আছে, মান বেশি মানে হায়ার টেম্পারেচারে। যাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাদেরকে মোটামুটি হায়ার টেম্পারেচারেই তাদেরকে লিকুইড করা যাচ্ছে, কারণ খুব বেশি ঠান্ডা করতে হচ্ছে না। আর যাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা কম, তাদেরকে অনেকটা বেশি ঠান্ডা করতে হচ্ছে। দ্যাট মিনস ক্রান্তিক উষ্ণতার মানটা কমে আসছে, এটা আর কি বলতে চেয়েছে। হ্যাঁ, যেসব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাদেরকে সহজে তরলীভূত করা যাবে। তাহলে সংকট উষ্ণতার মান যাদের বেশি, তাহলে জলীয় বাষ্প ইত্যাদি আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি বলে এসব গ্যাসকে সংকট উষ্ণতার মান অনেক বেশি হবে, এবং যাদের সংকট উষ্ণতার মান বেশি মানে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি শক্তিশালী, তাদেরকে সহজে লিকুইড করা যাবে। কমন কনসেপ্ট, স্বাভাবিক না? তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স যাদের বেশি, তাদেরকে সহজে লিকুইড করা যাবে। আর যাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, তারা অনেকটা হায়ার টেম্পারেচারেই ওই ক্রিটিক্যাল টেম্পারেচারটা রিচ করে যাচ্ছে, অনেক বেশি লোয়ারে আনতে হচ্ছে না। এইটাই কনসেপ্ট। এই যে ক্রিটিক্যাল স্টেটের এই যে গ্রাফটা দেখিস, এই গ্রাফটা তুই যদি দেখিস, ক্রিটিক্যাল টেম্পারেচার T1 T2 T3 T4 করে এই যে T5 যেটা দেখছিস, এই T5টাই অ্যামাউন্টস টু ইয়োর ক্রান্তিক বিন্দু, বা বেসিক্যালি ক্রান্তিক বিন্দুর ক্ষেত্রে এটা ক্রিটিক্যাল টেম্পারেচারটা যায় T5-এ। যখন T5-এ নিচে রাখা হচ্ছে, দেখ A থেকে B এটা হচ্ছে তো লিকুইডটা, এই জায়গাটা যেটা হচ্ছে এটা হচ্ছে লিকুইফিকেশন হচ্ছে তার। ঠিক আছে, তারপরে তো বাকিটা লিকুইফিকেশন হচ্ছে, মানে জাস্ট মিনস এখানে গ্যাস এবং লিকুইড দুটোরই সহাবস্থান আছে। ঠিক আছে, এই জায়গাটা ছোট হতে 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 যখন ক্রিটিক্যাল টেম্পারেচার এসেছে, এখানে আর কোনো বাষ্প মানে গ্যাস আর লিকুইডের কোনো সহাবস্থান নেই, ডাইরেক্ট গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হয়েছে। এই জিনিসটা এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তুই যদি দেখিস এই 1 নম্বর পয়েন্টটা একটু পড়িস নিজের কনসেপ্টের জন্য, এই টেম্পারেচারের নিচে যখন রাখা হচ্ছে, তো এই সমস্ত এগুলো এক একটা সমস্ত রেখা। ঠিক আছে, সমস্ত মানে আইসোথার্মাল। তাহলে T1-এ রেখেই আমি গোটাটা দেখছি, তাহলে টেম্পারেচার চেঞ্জ নয়। T2-তে রেখেই আমি গোটা জিনিসটা দেখছি। দিস ইজ ইউর আইসোথার্মাল যে রেখাগুলো। তাহলে T1 টেস্টের ABCD যে লাইনটা পেয়েছে, ABC আর ওই মাথাতে D, AB অংশ CO2 গ্যাসের চাপের সঙ্গে আয়তনের পরিবর্তনকে নির্দেশ করছে, স্বাভাবিক ভলিউম আর দিকে প্রেশার। তাহলে এইদিকে ভলিউমটা অনেক বেশি, উল্টো দিকে যত প্রেশারের ভলিউম কমেছে, ধীরে ধীরে প্রেশারটা কিন্তু এদিকে বেড়েছে, উল্টো উল্টো কাজ হচ্ছে। AB অংশে CO2 গ্যাসীয় অবস্থায় থাকে, চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ যত বৃদ্ধি হচ্ছে, দেখ এদিকে দেখ, এটা লোয়ার প্রেশার, তার রেসপেক্টে এটা হায়ার প্রেশার, তাহলে এখান থেকে এটা প্রেশার বেড়েছে কারণ এটা প্রেশারের কার্ভ। তাহলে হায়ার প্রেশারের ভলিউমটা ডিক্রিজ হয়েছে, ভলিউম কমতে থাকে, দিয়ে বি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, একবার দেখে নে। এখান থেকে কিছু কোশ্চেন করবে না, আমাদের টেক্সট যা পড়া হয়ে গেছে। হ্যাঁ, আর নতুন করে এখানে কিছু পড়ার নেই। তাহলে বি বিন্দুতে পৌঁছালো, তাহলে প্রেশার বাড়াতে বাড়াতে তুই বি বিন্দুতে পৌঁছালি। পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই বিন্দুতেই ওই বিন্দুর চাপেই এই যে প্রেশারটা কনস্ট্যান্ট, প্রেশারটা কনস্ট্যান্ট, কিন্তু ভলিউমটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ হয়েছে। এদিক থেকে এদিকে তুই যদি যাস, ভলিউমটা কন্টিনিউয়াসলি বি থেকে সি এর দিকে যদি যাস, ভলিউমটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ হয়েছে, প্রেশারের কোনো চেঞ্জ নেই, দ্রুত কমতে থাকে ততক্ষণ না পর্যন্ত যখন সি বিন্দুতে পৌঁছাতে, তাহলে প্রেশার চেঞ্জ নেই, ভলিউম হু করে কমেছে সি বিন্দু অবধি। প্রকৃতপক্ষে এই সময় গ্যাসীয় CO2 দ্রুত তরলে রূপান্তরিত হচ্ছে। সুতরাং BC অংশ গ্যাস এবং তরলের সহাবস্থান থাকে। যেহেতু গ্যাস থেকে তরলে রূপান্তরের সময় চাপ স্থির থাকে, তাই BC অংশটি অনুভূমিক হচ্ছে। সি বিন্দুতে CO2 সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়, এবং যেহেতু তরলের আয়তন স্থির চাপের সঙ্গে পরিবর্তিত হয় না, তার জন্য ওখান থেকে বাকি ঘটনাটা, বাকি অংশটা আমরা পেয়েছি, দিয়ে তার ক্রিটিক্যাল অবস্থা রিচ করছে। বাকি পয়েন্টগুলো বলা রয়েছে, তুই দেখবি। এইটা হচ্ছে ব্যাপার। তো ওই গ্রাফটা ওটাই বলতে চেয়েছে। তবে আমরা এখানে গ্যাসের তরলীভবনের যে শর্ত সেটা দেখব। রূপান্তরিত করতে হলে দুটো শর্ত লাগে। প্রথমত উষ্ণতাটা ম্যাটার করবে আগে। কেন করবে? এক্সপেরিমেন্ট থেকে আমরা তাই পাচ্ছি। প্রথমত গ্যাসের উষ্ণতা হ্রাস করতে করতে ক্রান্তিক উষ্ণতার নিচে আনতে হবে। দ্বিতীয়ত গ্যাসটিকে ক্রান্তিক উষ্ণতার নিচে রেখে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে, তবে গিয়ে ঘটনাটা ঘটবে। আদর্শ গ্যাসকে এখানে কি বলেছে দেখ, আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না, কারণ আদর্শ গ্যাসগুলি অণুগুলির মধ্যে কারণ আকর্ষণ বলে ক্রিয়া করে। এটা এন্ট্রান্সের জন্য কিন্তু একটা ট্রিক কোশ্চেন হতে পারে, যে আদর্শ গ্যাসের জন্য কি ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেসার, ভলিউম আমরা ডিফাইন করতে পারবো? পারবোই না, কারণ আদর্শ গ্যাসের মধ্যে অণুগুলোর মধ্যে কেটিজিতে ধরেই নিয়েছি আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল কাজই করে না, তাহলে তাদেরকে লিকুইডও করতে পারবো না। কনসেপ্ট ক্লিয়ার? আর এই পয়েন্টগুলো একবার পড়লেই বুঝবো, এখানে তেমন কিছু নেই, আমি যা বলার বলে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে কন্টিনিউটি অফ স্টেট, ওই আগের গ্রাফটা ওই জন্য আমি এক্সপ্লেন করলাম, ওই আগের গ্রাফ থেকে এই জিনিসটা আসে, কন্টিনিউটি অফ স্টেট কাকে বলে। ঠিক আছে, আগের গ্রাফটা যেটা দিলাম ওই গ্রাফটা এখানে এক্সপ্লেন করা রয়েছে, যদিও কন্টিনিউটি অফ স্টেট থেকে কিছু কোশ্চেন করবে না, বা তুই যদি নিজে পড়তে চাস বুঝতেই পারবি, আমি আগের গ্রাফটা এক্সপ্লেন করে দিলাম। এখানেই আমাদের টপিক শেষ।
আর কিছু নেই এখানে, আমাদের অল্প কিছু কোশ্চেন আছে। দেখ 2023-এ কোশ্চেন পড়েছে উচ্চ চাপে, যে বললাম উচ্চ চাপে 1 মোল, উচ্চ চাপে 1 মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কি হয়? তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন 1 মোল গ্যাসের জন্য কি হয়? প্রথমত পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ারের জায়গায় 1 স্কোয়ার, এ বাই ভি এম স্কোয়ার, ভি মাইনাস এন বি, তাহলে ভি এম মাইনাস বি, এন এর জায়গায় 1 বসেছে ইকুয়াল টু RT। সেটা এবার উচ্চ চাপে কি হবে? লো প্রেসার আর হাই প্রেসার দুটো দেখিয়েছিলাম, একটু আগেই পড়িয়েছি, এখানে অ্যান্সারটা করা রয়েছে, আমি আর ওখানে যাচ্ছি না। তাহলে উচ্চ চাপে গেলে কি হবে? হায়ার প্রেসার হাই হয়ে গেছে। প্রেসার হাই হলে কি হবে? প্রেসার হাই হচ্ছে মানে যে প্রেসার কারেকশন টার্মটা রয়েছে, সেই প্রেসার কারেকশন টার্মটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারবো। তো প্রেসার কারেকশন টার্মটা আমার যদি নেগলেক্ট হয়ে যায়, এইটা উচ্চ চাপে, ঠিক আছে, যখন চাপ বেশি হয়, তাহলে আয়তন যখন কম হবে, বি এর মানকে ভি এর সাপেক্ষে উপেক্ষা তো ওটা করতে পারবো না, আমি যেটা বলছিলাম ওটা তো পরে বলতাম। তাহলে এখানে কি হচ্ছে? কম হয়, এই টার্মটাকে আমি নেগলেক্ট করে দিতে পারবো, প্রেসার কারেকশন টার্মটাকে ইকুয়াল টু পি হবে। তাহলে মেন ইকুয়েশন দাঁড়িয়ে গেল পি ইন্টু ভি এম মাইনাস বি ইকুয়াল টু RT। তাহলে পি ইন্টু ভি এম মাইনাস বি ইকুয়াল টু RT, এটা হচ্ছে উচ্চ প্রেসারে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন 1 মোল গ্যাসের জন্য। বইয়ের ভিতরেই আছে, এরকম টাইপের কোশ্চেন এন্ট্রান্সেও দেয়। হ্যাঁ, তাহলে এখানে ভিএম লেখেনি, 1 মোলটাকে ভিএম লেখা উচিত ছিল, ভি লিখেছে। তাহলে প্রেসার কারেকশন টার্মটা আমার চলে যাবে, এখানে ভলিউম কারেকশন, এটা গোটাটা তো থাকবে না, এটা তো ভুল, দুটোই থাকবে না। এখানে ভলিউম কারেকশন টার্মটাকে তুলে দিয়েছে, এটাও ভুল। এটা তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখে দিয়েছে, এটা ঠিক, কারণ প্রেসার কারেকশন টার্মটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারবো উচ্চ চাপে, আর ভি মাইনাস বি, বিটাকে সেই মোমেন্টে আমরা নেগলেক্ট করতে পারবো না। এই ভিএম মাইনাস বি হতো, ব্যাপার একই, ভি লিখলে ওটা বুঝে নিস। এটা লিকুইড স্টেটের কোশ্চেন, লিকুইড স্টেট নেই, কৈশিক ক্রিয়া, এটা লিকুইড স্টেটের কোশ্চেন বাদ। এ ও বি গ্যাসের সংকট উষ্ণতা যথাক্রমে 310 আর 415 কেলভিন, এদের মধ্যে কোনটা সহজে তরলীকরণ করা যায়? একটু আগে দেখলাম যাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালু বেশি এবং তাদেরকে সহজে লিকুইফাই করা যায়। তাহলে এ গ্যাসের থেকে বি গ্যাসকে আমরা সহজে লিকুইফাই করতে পারবো, কারণ তার ক্রিটিক্যাল টেম্পারেচারটা বেশি। ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি কেন? তাহলে হায়ার টেম্পারেচারে সে ক্রিটিক্যাল স্টেট রিচ করে যাচ্ছে, তার মানে কি তাদের মধ্যে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা হায়ার। এটা খুব ভালো কোশ্চেন, এটা এন্ট্রান্সের জন্য হতে পারে, এটা খুব ভালো কোশ্চেন ছিল, ভালো করে পড়বি ওই কনসেপ্টের উপর, ক্রিটিক্যাল টেম্পারেচারের কনসেপ্টের উপর। আচ্ছা, কোন শর্তে একটি গ্যাসকে আমরা তরলে পরিণত করতে পারবো? কোন শর্তে কি কি আমার লাগে গ্যাসকে তরলে? আমার প্রেসার হাই করতে হবে, টেম্পারেচার লো করতে হবে, দুটোর মধ্যে গুলিয়ে ফেলবি না। একটা ছিল কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তখন প্রেসার কম টেম্পারেচার হাই। কিন্তু এটা বলছি কখন গ্যাসকে লিকুইড করব, গ্যাসকে লিকুইড করলে ঘটনাটা উল্টো, প্রেসার বাড়াতে হবে, টেম্পারেচার লো রাখতে হবে। তাহলে প্রেসারকে, আচ্ছা ক্রিটিক্যালের রেসপেক্টে বলেছে, তাহলে ক্রিটিক্যালের রেসপেক্টে করলে কি হবে? আগে টেম্পারেচারকে মিনিমাম ক্রিটিক্যাল টেম্পারেচারে রাখতে হবে বা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রাখতে হবে। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে রাখলে তো হবে না, এই দুটোতে ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আছে, তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে কমে বা সমানে রেখে ক্রিটিক্যাল যে প্রেসার, সেই ক্রিটিক্যাল প্রেসারের সমান বা ক্রিটিক্যাল প্রেসারের থেকে বেশি দিতে হবে। এখানে তো ক্রিটিক্যাল প্রেসারের থেকে কম প্রেসার দিতে হচ্ছে, তাহলে এটা হবে না অবশ্যই এটা। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে তুই যদি কমে রাখিস আর ক্রিটিক্যাল প্রেসারের থেকে যদি বেশি প্রেসার দিস, তাহলে অবশ্যই তরলে পরিণত হবে। অপশন বি ইজ কারেক্ট। পরস্পর বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের মোট চাপ, মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করো, আগের দিন করে দিয়েছি। এবং এই ফর্মুলাটা কি? পার্শিয়াল প্রেসার অফ এ যদি গ্যাস বলি, তাহলে তার ফর্মুলাটা কি হবে? মোল ফ্র্যাকশন অফ এ ইন্টু টোটাল প্রেসার। এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা তোকে ডিরাইভ করতে বলেছে, ক্লাসে করিয়ে দিয়েছি এর আগের যে লেকচারটা, সেই লেকচারে। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ আর বি এর একক আজকের ক্লাসেই করালাম একটু আগে, 34-35 মিনিট মার্কে দেখে নিবি, সেখানেই পাবি। আর কি এটা লিকুইড স্টেটের কোশ্চেন, পৃষ্ঠটানের কোশ্চেন, যেটা দরকার নেই। H2SO2 এর ব্যাপন হারের অনুপাত নির্ণয় করো, মাস থেকে বার করতে পারবে, এটা গ্রাহামস ডিফিউশন ল থেকে চলে আসবে। তাহলে গ্রাহামস ডিফিউশন ল এখানে করা রয়েছে, R1/R2 মাস অফ SO2 বাই মাস অফ H2। SO2 সালফারের মাস 32, অক্সিজেনের 16 দুগুণে 32, 32 + 32 64, 32 + 32 64, হাইড্রোজেনের 1 + 1 2, √32 মানে 4√2। এটাই গ্রাহামস ডিফিউশন ল থেকে কোশ্চেন। এন মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণটা লেখো, একদিকে ওই স্টার দিয়ে মুখস্থ করে দিলাম, P + n² A/v², V - NB = nRT, এটাই ফর্মুলা। আচ্ছা, জলের ফোঁটা, এটা লিকুইড স্টেট কোশ্চেন আসবে না।
গেলুসাকের সূত্র প্রথম দিনের ক্লাসে করিয়েছি, ওখানে দেখবি গেলুসাকের সূত্র, বা গেলুসাকের সূত্রটা মনে আমি স্কিপও করে গেছি, আমার মনে পড়ছে না গেলুসাকের সূত্রটা বলেছি নাকি। একবার দেখবি চার্লস ল বয়েলস ল আছে, মানে বয়েলস ল আছে, চার্লস ল আছে, তারপরে গেলুসাকের সূত্রটা আছে, একবার দেখে নিস। হ্যাঁ, ওটা আমি আর গেলুসাকের সূত্র নিয়ে বলছি না, সিম্পল জিনিস। সূত্রটা বিবৃত করো। আর এখানে কি দিয়েছে, 32 গ্রাম সালফার বাষ্পীভূত করলে সালফার বাষ্প এসটিপিতে 280.2 মিলিলিটার আয়তন অধিকার করে। এই অবস্থায় সালফার বাষ্পের আণবিক সংকেত নির্ণয় করো। তা আণবিক সংকেত নির্ণয় করতে বলেছে, কি করে করবো? সেই আগের দিন দেখালাম না আমরা কি করে এই ক্যালকুলেশনটা করতে পারি, আগের দিনই দেখালাম তো। গ্যাস ইকুয়েশনকে ইউজ করে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে দেখ, পিভি ইকুয়াল টু এনআরটি আমার যেটা রয়েছে, পিভি ইকুয়াল টু এনআরটি, এন মানে গিভেন মাস বাই মোলার মাস। বারবার জানি, প্রথম চ্যাপ্টার থেকে পড়ে আসছি, গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাস পি ভি বসিয়েছে, আরটি বসিয়েছে, মুখস্থ করবি। মিলিলিটারে বলেছে, ওটাকে লিটারে কনভার্ট করে নিয়েছে, এটাকে লিটার অ্যাটমসফিয়ারে ভ্যালু বসিয়েছে। আমি আর এর ভ্যালুটাকে 3টে ইউনিটে পড়ে নিতে বলেছিলাম, লিটার অ্যাটমসফিয়ারে, জুল পার মোলে এবং কিলো ক্যালোরিতে দেওয়া আছে। 32/m মোলের জায়গাটায় বসেছে, সেখান থেকে এমটা বেরিয়ে গেল। তাহলে এমটা বেরিয়ে গেলে এম বেরোলো, তাহলে মোলার মাস তুই পেয়ে গেলি, তাহলে মোলার মাস। তাহলে সালফার বাষ্প যদি আণবিক সংকেত যদি SX আমরা ধরে নিই, মানে একটা সালফার যদি 32 হয় এবং তার আণবিক সংকেত যদি SX হয়, তাহলে সেটাকে তুই যদি 32 দিয়ে ডিভাইড করিস, তাহলে এই ভ্যালুটা আসে মোটামুটি 8। তাহলে এটাকে তুই যদি 32 দিয়ে ডিভাইড করিস, তাহলে সালফারের ওর মধ্যে মোলার মাসটা কত বেরোলো? মোলার মাসটা বেরোলো 255.97। একটা সালফারের ওয়েট হচ্ছে 32, তাহলে ওটাকে যদি 32 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে জানতে পারবো একটা সালফারের মলিকিউলের মধ্যে কতগুলো সালফার আছে। তাহলে বেরোলো অলমোস্ট ইকুয়াল টু 8। তাহলে সালফার যে বাষ্প তার সংকেতটা হচ্ছে S8, কমন কনসেপ্ট। বেশ, 9 কোশ্চেন। ওই দেখ 2.2 গ্রাম CO2 বলেছে, CO2 কত মোল বেরোলো গিভেন মাস বাই মোলার মাস করে। প্রেসার বলা আছে, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ইউজ করেছে, সমীকরণ ইউজ করে ভলিউম বেরিয়ে চলে এসেছে। কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবি কত সোজা কোশ্চেন, ভলিউমটাই জানতে চেয়েছে। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 570 মিলিমিটার অফ মার্কারি চাপে বা 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গ্যাসের আয়তন বার করো। তাহলে ওই যে দেখ কত বলেছে, 570, রাইট? 570 এখানে করেছেটা কি? এখানে করেছে দেখ 570কে 760 দিয়ে ভাগ করেছে, কারণ আমরা জানি 760 মানে 180 760 mmHg পারদস্তম্ভের যে চাপ সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সমান। তাহলে 570 কত? 570 ইন্টু 1 ডিভাইডেড বাই 760, সেটা করে 570 মিলিমিটার এইচজি যে পারস্তম্ভের চাপটাকে এটিএম এ কনভার্ট করে নিয়েছে। এইটাই এখানে জাস্ট একটা কাজ ছিল। বাকি পিভি ইকুয়াল টু এনআরটি, এন হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস, এখান থেকে এন পেয়ে গেল, বাকি সব ডেটা দেওয়া রয়েছে, বাস নিউমেরিক্যালটা হয়ে যাবে। 9 হয়ে গেল, 10 আর 11 দুটো কোশ্চেন হয়েছে। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, বি এর ইউনিট জানতে চেয়েছে। কি আমাদের আগের দিন কি ছিল? ভলিউমের ইউনিট ডিভাইডেড বাই এন এর ইউনিট। এন হচ্ছে ভলিউমের ইউনিট, আমরা জানি লিটার পার মোল, তাহলে ডি হচ্ছে এটার অ্যান্সার। আর 11 নম্বরে আমার কি আছে? ভ্যান ডার ওয়াল গ্যাসের ভ্যান ডার ওয়াল ইকুয়েশন লেখো। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন লিখবি 235 UF6 এবং 238 UF6, 35 আর 38 যৌগের ব্যাপন হারের অনুপাত। তাহলে ব্যাপন হারের অনুপাত আগের মতনই, R1/R2 ওই মাস বেরোবে, রুট আন্ডার হবে শুধু এইখানে 235 UF6 আর 238 UF6 এর মাস লাগবে, তাই না? আমরা মোলার মাস কি করে বার করি? তার ইন্ডিভিজুয়াল অ্যাটমিক মাস থেকে। তাহলে UF6 আছে যেটার মাস নাম্বার হচ্ছে 235, এবং আমি যখন অ্যাটমিক নাম্বার করিয়েছিলাম তখন বলেছিলাম দেখবি যার যেটা মাস নাম্বার সেটাই তার অ্যাটমিক মাস হয় ইন গ্রামস। তাহলে U235 এর মাস হচ্ছে এটা। আর ফ্লুরিন, 6টা ফ্লুরিন আছে, 6 ইন্টু লিখলাম, একটা ফ্লুরিন কত? ফ্লুরিনের কত আসবে? ভালো করে বুদ্ধি লাগা, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? মোটামুটি অ্যাটমিক নাম্বারকে আমরা যদি মোটামুটি ডবল করে দিই তাহলেই তার মাস নাম্বারের কাছাকাছি চলে আসে, ঠিক আছে? অ্যাটমিক নাম্বারকে কি করতে হবে? অ্যাটমিক নাম্বারকে করতে হবে ডবল। তাহলে কত হয় ভালো করে ভাব। তাহলে 9 হয় 18, 9 ডবল কত হয়? 9 ডবল হয় 18, রাইট? তাহলে ওই 18-র কাছাকাছি কিছু একটা হবে। তাহলে কারোর ক্ষেত্রে ফ্র্যাকশনও আছে। তাহলে 9 ডবল 18, তাহলে এটা 18-র কাছাকাছি। বেসিক্যালি যেটা হয় 18 পয়েন্ট সামথিং, এটাকে আমরা 19 ধরে চলবো। তাহলে 235 প্লাস 19 ইন্টু 6, দেখি কত হয়? 19 ইন্টু 6
114 প্লাস 235 349 আসবে, 349 গ্রাম চলে এলো, এটা পেয়ে গেলাম মাস। বাকি তো ক্যালকুলেশন হয়ে গেল। UF6 যেটা মোলার মাস, যেটা মাস নাম্বার এটা 238, ওটা আর 3টে বাড়বে, 3 বাড়লে ওটা 352 হবে। তাহলে এখানে ক্যালকুলেশন দেখ, তাহলে 352 বাই 349 1.004 মতো আসবে, কারণ 235, তাহলে 235 প্লাস ফ্লুরিনের জন্য 19 × 6, এখানে 19 × 6 প্লাস 238, বাস বেরিয়ে গেল। আর আমরা তো বলেছিলাম এই ট্রিকটা তো ওইখানেই, যেটা কারোর যেটা মাস নাম্বার সেটাই তার অ্যাটমিক মাসের সাথে সমান হবে। আর ফ্লুরিনেটটা কিছু কিছুর জন্য তো আমাদের জানতে হবে, যেমন ফ্লুরিনেটটা বলা নেই, ছোট অ্যাটম, এটা তো জানতেই হবে। তো ফ্লুরিনের 9 মানে 9-এর ডবল, মোটামুটি 9-এর ডবল মানে 9 × 2 = 18, 18 পয়েন্ট সামথিং হচ্ছে, কারণ ওরা আরও আইসোটোপসগুলো আসছে বলে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ছিল তোর গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেট থেকে এরকমই কোশ্চেন। এরপরে আমরা সলিড স্টেট স্টার্ট করব। তো তারপর বাকি কথা সলিড স্টেট বলবো। আজকের এই ক্লাসটা এখানেই শেষ। এখানেই আমরা আমাদের গ্যাসিয়াস স্টেট শেষ করলাম। বিশেষ করে আজকের যে ক্লাসটা হলো, আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনকে 1 মোলে কি হয় লেখো, বা n মোলের জন্য কি হয় লেখো, কম প্রেসার উচ্চ প্রেসার মানে কম চাপ উচ্চ চাপে কি হয়। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে রিয়েল গ্যাস ইকুয়েশনে আমরা কি করে, মানে সরি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা তো রিয়েল গ্যাস, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে বা রিয়েল গ্যাস ইকুয়েশন থেকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে কিভাবে আসতে পারি। প্রেসারটাকে আমরা কম করলাম, টেম্পারেচারটাকে হাই করলাম, ওই যে বক্সের মধ্যে ছিল দেখালাম। এই জিনিসগুলো পড়বি। এ আর বি এর ইউনিট দেখবি, এ আর বি এর তাৎপর্য দেখবি, ঠিক আছে। আর একটা করে নিতে পারিস, এ আর বি এর ডিমেনশনাল অ্যানালিসিসটা একটু করে নিবি, মানে ওই ml T⁻², যেরকম করে ফিজিক্সের ডিমেনশন অ্যানালিসিস করেছিলি সেরকম করে ওর যে ইউনিটটা এসেছে ওই ইউনিটটা একটা ডিমেনশনাল অ্যানালিসিস করে নিবি, ঠিক আছে। সেটাও পরীক্ষাতে কোশ্চেন করে দিতে পারে। যেমন ভলিউম পার মোল রয়েছে, তাই না, ভলিউমটা হচ্ছে তোর লেন্থের কিউব, তাহলে L⁻³ থার্ড ব্র্যাকেটে যেভাবে ডিমেনশন অ্যানালিসিস করিস, ঠিক আছে, ওইভাবে একটু ডিমেনশন অ্যানালিসিসটা করে নিবি। আর এখানে প্রিভিয়াস ইয়ার যেরকম বললে ওরকম গ্রামসের লগুলো একটু দেখে নিলি। বাকি মোস্টলি কোশ্চেন ভ্যান ডার ওয়ালস থেকেই আসবে। এবার বাকি আর কিছু বলার নেই এখানে, শুধু এবার সলিড স্টেটটা রয়েছে, সলিড স্টেটটা বলে দেবো, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে।